হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। সকাল 10টা। রাত গোসল করে চুলের টাওয়াল পেঁচিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করছে। কি হয়ে গেল? আজ খুব দেরি হয়ে গেল। দুপুর হতে চললো, এখনো ওনাকে খাবার দিতে পারলাম না। কাল রাতেও তো কিছু খাননি। তাড়াতাড়ি পরোটাগুলো ভেজে ফেলতে হবে। এমন সময় হঠাৎ পেছন থেকে কেউ রাতকে জড়িয়ে ধরলো। সেটা আর কেউ না, নেহাল। রাত বুঝতে পারে মানুষটি, কিন্তু এই তো কিছুক্ষণ আগে ঘটনার পর রাতের খুব লজ্জা লাগছে। বেচারি না নেহালের দিকে তাকাতে পারছে না কথা বলতে পারছে। কিছুক্ষণ আগে রাত লজ্জাতে নেহালের বুকে মুখ লুকালো। নেহাল রাতকে জড়িয়ে নিল। নেহাল রাতের কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো, বউ, আমি তো জানতাম বাসর রাতে হয়, কিন্তু দেখো আমার আর তোমার সব শুধু ব্যতিক্রম। এটা বাসর রাত না, বাসর ভোর। এদিকে রাত লজ্জাতে শেষ। রাতের এবার বুঝতে বাকি নেই নেহাল কি বোঝাতে চাইছে। তারপর নেহাল রাতকে কোলে নিয়ে ছাদ থেকে নেমে নিচে গিয়ে ঘরে গেল। রাতকে বিছানায় শুয়ে দিয়ে দরজা নক করে দিল। বাকিটা কমো না বর্তমানে। ও বউ, বউ, কি গো, কথা বলছো না কেন? ছাড়ুন ছাড়ুন বলছি। তাড়াতাড়ি পরোটাগুলো বেলে ভেজে ফেলতে হবে। দুপুর হতে গেল, এখনো সকালের খাবার খাওয়াই হলো না। কি যে বলো না বউ, আমার তো সেই কখন সকালের ব্রেকফাস্ট শেষ। তুমিও তো ব্রেকফাস্ট করলে। এদিকে রাতের মাথায় নেহালের কোনো কথাই ঠকছে না। বেচারি বুঝতে পারছে না যে নেহাল কখন ব্রেকফাস্ট করলো। রাগ বকার মতো নেহালের দিকে তাকিয়ে আছে। কি গো বউ, এভাবে কি দেখছো? জানি আমি খুব কিউট, হট, হ্যান্ডসাম, তাই বলে ওভাবে দেখবে? আমার বুঝি লজ্জা করে না? রাতের মেজাজ খারাপ হয়ে গেল নেহালের কথা শুনে। এই, আপনার ফাজলামি রাখবেন? আমি তো রান্নাই করিনি। তা হলে আপনি ব্রেকফাস্ট কোথা থেকে করলেন শুনি? নেহাল এবার রাতের কমর জড়িয়ে রাতকে কাছে টেনে রাতের কপালের সাথে নিজের কপাল ঠেকালো। কেন বউ, দুজনে একসাথে এক সময়ে ভোরবেলাতেই তো ব্রেকফাস্ট করলাম, কেন তোমার মনে নেই? এদিকে রাত লজ্জায় শেষ। আল্লাহ, কি লজ্জাতে সরি আল্লাহ, কি লজ্জাতে পড়লাম রে। এই বজ্জাত লোকটার মুখে তো কিছুই আটকায় না। আর রাত, তুই এত বোকা হলি কবে? আল্লাহ, মাটি ফাঁক করে দাও, আমি ভেতরে ঢুকে যাই। ও বউ, কি ভাবছো গো? তোমার বুঝি পেট ভরেনি, তাই না? এই জন্য সব ভুলে গেছো? আচ্ছা, কোনো ব্যাপার না, চলো তোমাকে আরেকবার ব্রেকফাস্ট করিয়ে আনি। পরে নেহাল রাতকে কোলে তুলে নিল। এই, নাই নাই। রাত হাত পা ছোড়াছুড়ি করছে। নেহাল রাতকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। হো বউ, এত হাত পা ছুড়ছো কেন? ব্রেকফাস্ট করবে না? না, আমি কোনো ব্রেকফাস্ট করব না। নামান বলছি, নামান। আ আ নামান। নেহাল না পেরে রাতকে নামিয়ে দিল। রাত নেহালের দিকে একটু রাগী চোখে তাকিয়ে মুখ ফুলিয়ে পরটা বেলোতে গেল। বউ, লুচ্চু কোথাকার, বিড়বিড় করে বললাম। বউ, তুমি কি আমাকে কিছু বললে? না, কিচ্ছু বলিনি। আপনি যান, টেবিলে গিয়ে বসুন। পরেটা হয়ে গেলে খেতে বসবেন। নেহাল রাতের কমর জড়িয়ে ধরল আবার। হুম, আবার কি হলো? আপনাকে যেতে বললাম না? আমি যাব না আমার বউকে ছেড়ে। আল্লাহ, এ কোন জ্বালায় পড়লাম। রাত না পেরে পাশে থাকা গরম খুন্তি নেহালের দিকে ধরলো। এটা দেখে নেহাল একটু ভয় পেয়ে লাফ দিয়ে পেছনে সরে গেল। বউ, তুমি এটা কি করছো? ওইটি নামাও। এটা নামবো না। সরি, এটা নামাবো না। আপনি যদি এবার না যান, তো আপনাকে এটা দিয়ে থেরাপি দেব। যান বলছি। বউ, আমি না তোমার একটা মাত্র বর, তুমি এমন করতে পারলে? হ্যাঁ, পারলাম। আপনি যাবেন? আ যাচ্ছি তো। নেহাল টেবিলে চলে গেল। রাত দাঁড়িয়ে ভাবছে। রাতের খুব হাসি পাচ্ছে নেহালের দুষ্টুমিগুলো মনে করে। আবার একটু ভালো লাগা কাজ করছে। আল্লাহ, আমি কিচ্ছু চাই না। আমার স্বামীকে তুমি সৎ পথে নিয়ে এসো, আমাদের ওপর রহমত করো। এদিকে নেহালের ঘরে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শ্রদ্ধেয় দাদি, শ্রদ্ধেয় দাদি শাশুড়ির গুণধর ছেলে
শাশুড়ির আম্মার খাটাস বর থুক্কু, আমার বউয়ের ভড়িওয়ালা বাবা থুক্কু, মাননীয় মহামান্য শ্বশুরমশাই। এদিকে ফোন রিসিভ করে এত লম্বা সালাম আর এইসব কথা শুনে রাতের বাবার মাথা ঘুরে পড়ে ঝড় অবস্থা। এই ছেলে সাত সকাল কি অসভ্যতা শুরু করছো তুমি? হো শ্বশুরমশাই, এভাবে কথা বলেন কেন? হ্যাঁ, আমি না আপনার একটা মাত্র নিরীহ শান্তশিষ্ট নিষ্পাপ জামাই? একটু মিষ্টি করেও তো কথা বলা যায় নাকি? তুমি নিরীহ নিষ্পাপ? আল্লাহ, আমার বুকের ব্যথাটা যেন বেড়ে যাচ্ছে। কি বলছেন কি শ্বশুরমশাই? আপনি মরে টরে যাচ্ছেন নাকি? আমি কি পালকি আমি কি পালকি, থুকু অ্যাম্বুলেন্স নিয়ে আসবো? এই বেয়াদব ছেলে, একটা ফালতু কথা বলবে না আর। আমার রাত কোথায়? আমার মেয়েকে দাও। আর কত শাস্তি দিবে তুমি আমার মেয়েকে? আমাকে কতদিন আমার মেয়েটাকে এক নজর দেখি না? উফ শ্বশুরমশাই, এখন তো আমার বউ রান্না করছে। আর হ্যাঁ, খুব শীঘ্রই আপনার নানা হওয়ার ব্যবস্থা করছি। আজ সকাল থেকেই মিশন শুরু করে দিয়েছি। নেহালের কথা শুনে রাতের বাবা নিজেই লজ্জা পাচ্ছে, কিন্তু নেহালের মুখে কোনো লাগামই নেই। তুমি কি কার সামনে কি বলতে হয় এটা জানো না? কেন বিয়ে করছো আমার মেয়েকে? আমার মেয়ের জীবনটা নিয়ে কেন খেলছো? ওর সাথে তোমার কি শত্রুতা? আমার সাথে শত্রুতা থাকলে আমাকে মেরো ফেলা প্রয়োজনে আমার মেয়েকে ছেড়ে দাও। সব কিছু যদি ছাড়াছাড়ি আর সরি বলে শেষ হয়, তাহলে সেটা সিনেমা শ্বশুরমশাই। আমাকে সিনেমা ভাবতে আসবেন না। এত সহজে ছাড়বো না কাউকে। আপনাদের পুরো পরিবারকে কিভাবে তছনছ করতে হয় সেটা দেখুন। তুমি লাবিবার কে হও? ওকে কিভাবে চেনো তাই বলো। আর ওর সাথে কিসের সম্পর্ক তোমার? কিসের শোধ তুলছো তুমি তাই বলো। শ্বশুরমশাই, আমার বউ না খেতে শ্বশুরমশাই, আমার বউ না খেতে ডাকছে। টাটা, পরে কথা হবে। লাভ ইউ শ্বশুরমশাই। এদিকে নেহাল ফোন কাটতে যাবে, তার আগে ফোনের ওপাশের কণ্ঠ শুনে সে থমকে গেল। হ্যালো, এই ছেলে শোনো। এমন সময় কি হলো? কে ফোন করেছে? আমার রাতের কি কোনো খবর আছে? রাতের বাবা ফোন কেটে দিল। কাকিমণি, নেহাল তাড়াতাড়ি ফোন কানে নিল, কিন্তু দেখে ফোন কেটে দেওয়া। নেহাল আবার ওই নাম্বারে ডায়াল করতে যাবে, তখনই নেহালের ফোনে চার্জ শেষ, ফোন বন্ধ হয়ে গেল। না, এটা কার কণ্ঠ শুনলাম আমি? আমি কি ভুল শুনেছি? না, সেটা হতে পারে না। এটা কাকিমণির গলা। কিন্তু রাতের সাথে কাকিমণি কিভাবে? না, মাথায় কিছুই ঢুকছে না। আমাকে রাতকে জিজ্ঞাসা করতে হবে। রাত টেবিলে খাবার বাড়ছে, নেহাল গিয়ে বসলো। নিন, খাওয়া শুরু করুন। আচ্ছা বউ, তুমি তোমার মা বাবা ছাড়া আর কেউ, মানে কোনো মহিলা কি থাকে তোমাদের সাথে? না, আমরা তিনজন থাকি। কেন? বউ, তোমার মায়ের নাম কি? কেন? বলো না। শাহিনা ইসলাম। ও, কেন, কি হয়েছে? কিছু না। কাকিমণির নাম তো রাখি ছিল, কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম। না, আমাকে খোঁজ নিতে হবে। কোথাও কোনো ভুল হচ্ছে, বড় ভুল। এইদিকে সুইজারল্যান্ডে ঠান্ডা। শোনো সাহেব, তোমাকে টাকা দিচ্ছি, তো ভালো করে কাজ করো। আর ওই রায়ানের মেয়েকে নিয়ে পরে যা ইচ্ছে তাই করো, তাতে আমার কিছু যায় আসে না। হ্যাঁ, তাই তো। আমার শুধু রাতকে চাই, আর ওকে নিয়ে আজীবন বসে খাওয়ার মতো টাকা, আর কিছু না। ওই রাতের নামে রায়ানের সব সম্পত্তি। ওই রায়ান ইন্টারন্যাশনাল লেভেলের বিজনেস টাইকার। ওর সম্পত্তি দিয়ে আমি আজীবন চলে যেতে পারবো। কিন্তু আপনার বন্ধু ওই নাজমুল? আরে বাদ দাও ওসব বন্ধু। এত বছর ধরে সম্পত্তির জন্য অপেক্ষা করছি। সাফায়াতকে মেরে ভেবেছিলাম ওর সব পাবো। আমি ওই নাজমুলকে পর্যন্ত ওকে মারার প্ল্যান করেছি, কিন্তু ওই সাফায়াত সব শেষ করে দিল। বেটা মরেছে তাও শান্তি দেয়নি। নিজের ভাই ওই রায়হানের নামে সব লিখে দিয়ে গেছে, আর রায়হান ওর মেয়ের নামে। এত কিছু আপনি করলেন, আর ওই নাজমুল জানলো না? ও তো একটা গাধা, শুধু শুধু এখনো বন্ধুর মতো নাটক করছে। ও জানেও না আসলে ভিলেনটা কি, গেম কে খেলছে। ও মনে করছে আলফাতকে ওর ছেলে মেরেছে, কিন্তু বলদটা জানে না আমি আলফাতকে লোক দিয়ে বিষ দিয়ে মেরেছি। আলতাফ ছিল রায়হানের বিজনেস পার্টনার, ও আমারও পার্টনার ছিল, কিন্তু ও বিশ্বাসঘাতকতা করে ওই নাজমুলকে সবকিছু বলে দেয়, হুমকি দিল।
তাই ওকে সরিয়ে দিয়েছি। এখন শুধু অপেক্ষা, ওই নাজমুলের ছেলে রায়হানকে মারলেই ওর সবকিছু ওর মেয়ের নামে ট্রান্সফার হয়ে যাবে। আর তারপর আমি নাজমুল আর ওর মেয়ে ছেলেকে শেষ করব। তারপর তুমি তোমার রাত নিয়ে থেকো আর আমি সম্পত্তি। তবে সেই কথাই থাকলো। আচ্ছা থাকো তবে। আরাব ফোন কেটে দিল। হঠাৎ গুলির শব্দ। আহ আরব পিছনে ফিরতে আরো দুটো গুলি এসে আরবের বুকে লাগলো। আরব তাকে দেখে নাজমুল। নাজমুল তুই? বিশ্বাসঘাতক কি ভেবেছিলি আমাকে ঠকাবি? এত সহজ? আরে তুই তো আমার হাতের পুতুল মাত্র। তুই নিজেও জানিস না গেম কে খেলেছে। তুই কি ভেবেছিলি আমি বাংলাদেশে ব্যাক করছি? আরে তোকে মিথ্যে বলেছিলাম। বাংলাদেশ তো আজ ব্যাক করব, তার আগে আজকে শুভ কাজ সেরে নিলাম। নাজমুল বন্দুকটা ফেলে হাঁটা ধরলো। আরব তৎক্ষণাতে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এবার খেলা শুরু হবে, হিসেব হবে সব কিছুর। এদিকে রাত চোখ বুজে সকালের রোদ উপভোগ করছে। নেহাল পরে বেরিয়েছে। কি কাজ আছে নাকি তার? 1 সপ্তাহ হয়ে গেছে। রাত আর নেহালের সম্পর্ক আর পাশা স্বামী স্ত্রীর থেকেও অস্বাভাবিক। কারণ নেহালের রোমান্টিকতা আর পাগলামি। রাত চোখ বুজে ভাবছে সে প্রথম দিনের কথা। সেদিন রাতের সাথে নেহালের প্রথম দেখা হয়েছিল। রাত ছোট থেকেই মাদের সাথে পড়তো। শুধু তাই না, তার বাবা ঢাকা থাকতেন, কিন্তু তাকে অনেক দূর রংপুরে একটা মাদ্রাসাতে ভর্তি করান। আর ছুটি হলে মেয়েকে সেখানে গিয়ে দেখে আসতেন রাতের মাকে নিয়ে। ছোট থেকেই তিনি রাতকে কেমন লুকিয়ে রাখতেন, যেন কেউ দেখলেই সর্বনাশ। রাত যত বড় হতে থাকে তত এই নিয়ে তার খারাপ লাগা বাড়তে থাকে। তার বাবা এত ধনী, তবু কেন তাকে সে দূরে রাখে? রাত সেই উত্তর আজও জানে না। তাই রাতের এসএসসি পরীক্ষার পর রাত বায়না ধরে সে ভালো কলেজে পড়বে, তা বাবার কাছ থেকে। অবশ্যই রায়হান সাহেবও রাজি হন। মেয়েকে বাড়ির সবচেয়ে কাছের কলেজে ভর্তি করেন। রাতকে নিজে নেওয়া আশা করেন। এত বড় মেয়ে আর বাবার এত নজরদারি রাতের ভালো লাগতো না। কিন্তু রাত তো জানতো না কেন রায়হান সাহেব এমন করেন, তার মনে কেন এত ভয়। যাই হোক, বোরকা পরিয়ে মুখ ঢেকে প্রথম দিন রাত কলেজ থেকে বাড়ি যাবে বলে বের হচ্ছিল। হঠাৎ দেখে কিছু লোক মিলে একটা ছেলেকে সেই পরিমাণ মারছে, আর আশেপাশে সবাই দাঁড়িয়ে আছে। এরা কি করছে এগুলো? এরা প্রতিবাদ না করে দাঁড়িয়ে দেখছে? না, আমি পারবো না। কোরআনে আছে, অন্যায় দেখলে প্রথমে হাত দ্বারা প্রতিহত করো, যদি না পারো তবে মুখ দ্বারা, আর যদি তাও না পারো তবে অন্তর দিয়ে। আর এটাই ইমানের সবচেয়ে নিম্ন স্তর। রাত এটা মনে করে সামনে এগিয়ে গেল। এই যে, কারা আপনারা? কি করছেন? ওনাকে মারছেন কেন? থামুন, থামুন বলছি। রাতের কথা শুনে আশপাশের সবাই অবাক হয়ে রাতকে দেখছে আর বলা বলি করছে। আরে এই মেয়েটাকে, এর কি মরার শখ হয়েছে? কার সামনে কি বলছে? রাত মানুষের কথাতে কান না দিয়ে আবারও বলা শুরু করলো। আপনারা থামবেন নাকি পুলিশ ডাকবো? হঠাৎ পুলিশের কথা শুনে নেহালের সঙ্গপাঙ্গরা পিছনে তাকায়। সাথে নেহালও ছেলেটাকে মারা বদ্ধ করে পিছনে তাকায়। ভাই, এই মেয়ের কত সাহস আমাদের পুলিশের ভয় দেখায়। কেন? আপনারা কোন দেশের প্রেসিডেন্ট শুনি যে আপনাদের পুলিশের ভয় দেখানো যাবে না? যত সব গুন্ডা মাস্তান মাফিয়ার দল। নেহাল এরকম কথা শুনে হাত দিয়ে সবাইকে থামতে বলে আর এগিয়ে যায় বোরকা পরা মেয়েটার দিকে। নেহাল এসে রাতকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে। চোখ দুটো ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। সম্পূর্ণ শরীর কার বোরখাতে ঢাকা। নেহালের এরকম চাহনি দেখে রাতের ভীষণ খারাপ লাগে। অসভ্য লোক, কোন মেয়েকে কিভাবে দেখতে হয় জানেন না? ছি, আপনার বাড়িতে মা বোন নেই? মা বোন আছে, কিন্তু বউ নেই। নেহালের কথা শুনে রাতের আরো রাগ বাড়ে, কিন্তু নেহাল এইরকম সেদিকে ভ্রুক্ষেপ নেই, কারণ নেহাল রাতের চোখ দুটো দেখতেই ব্যস্ত। নেহালের কাছে চোখ দুটো খুব চেনা, কোথায় দেখেছে মনে করতে পারছে না। গালের ওপর কয়েকটা পড়লে না সব কথা বেরিয়ে যাবে। ওই ছেলেকে মারছেন কেন? ছেলেটি একটা মেয়েকে ইঙ্গিত করে বাজে কথা বলছিল, তাই। তা মিস বোরখাওয়ালি মেয়ে, বলুন আমরা কি ভুল করেছি? অবশ্যই ভুল করেছেন, আপনি শাস্তি দিন। তাই এইভাবে রক্তে তো ছেলেটি ভেসে যাচ্ছে, আর আপনারা শাস্তি দেওয়ার কে? হ্যাঁ, পুলিশ আছে শাস্তি দেওয়ার জন্য। আমরা কোনো পুলিশ মানি না। তা মানবেন কেন? সবকটির চেহারা দেখেই বোঝা যাচ্ছে দুনিয়ায় মদ গাঁজাখোর এসেছে, গুন্ডামি করেছে।
এই যে আপু, আপনি জানেন কার সাথে কথা বলছেন আপনি? জানি তো, একটা গুন্ডার সাথে। আপনার কোনো আইডিয়া আছে উনি প্রতিদিন কয়টা খুন করে? তা জানার দরকার নেই। এমনভাবে বলছেন যেন কি নাকি বিশ্বজয় করার মতো মহৎ কাজ করেন। খুনি, তার আবার বড় বড় কথা। আপনাদের মতো জালিমদের জন্য পৃথিবীতে এত অশান্তি। সব কয়টা আস্ত জাহান্নামের কীট। এমন সময় গাড়ির হর্ন বাজলো। রাত পেছনে তাকে দেখে তার গাড়ি চলে এসেছে। রাত আর না কথা বাড়িয়ে গাড়িতে উঠে চলে গেল। ভাই, আপনি দাঁড়িয়ে কি ভাবছেন? মেয়েটাকে কিছু বললেনও না। ওই মেয়েটার সাহস কি করে হয় আপনাকে এত কথা বলার? নেহাল কিছু না বলে বাইক নিয়ে চলে যায়। সন্ধেবেলা নেহাল ছবিগুলো ভালো করে দেখছে। নাজমুল স্পাইক লাগিয়ে রাতের বোরখা পরা, মুখ বাঁধা অবস্থা ইত্যাদিতে কেমন দেখা যায় সেসব ছবি নেহালকে পাঠিয়েছে। ইয়াস, পেয়ে গেছি, মিলে গেছে, ঠিক ধরেছিলাম। এই চোখ আমি ছবিতে দেখেছি। তো রায়হান, প্রস্তুত হ, তোর মেয়ের কি সর্বনাশ করি দেখ শুধু। আট্ট হাসিতে ফেটে পড়ে নেহাল। পরের দিন গাড়ি রাতকে নামিয়ে দিয়ে গেছে। রাত কলেজে ঢুকছে। হঠাৎ পিছন থেকে কারো কথা রাতের কানে আসে। এই পথে যখন আমি যাই, মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, একটা বরকা পরা মেয়ে পাগল করেছে। রাত পেছনে ফিরে দেখে নেহাল বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রাতের দিকে তাকিয়ে এসব বলছে। অসভ্য, বেয়াদব লোক। রাতের মুখে অসভ্য কথাটা শুনে নেহাল রাতকে একটা চোখ টিপ মারলো। তা দেখে রাতের মেজাজ আরো গরম হয়ে গেল। যত সব ইবলিসের দল। বলে রাত ক্লাসে চলে গেল। ব্রেক টাইমে সবাই ক্যাম্পাসে ঘোরাফেরা করছে। রাত গিয়ে একটা নিরিবিলি জায়গায় বসলো, গাছের আড়ালে। সারাদিন বরকা পরা অবস্থায় আবার মুখে নিকাব দেওয়া গরমে রাতের খুব অস্বস্তি লাগছে। হুম, আজ খুব খারাপ লাগছে, কিন্তু এখন তো বাড়ি যাওয়া যাবে না। এখনো একটা ক্লাস আছে, তারপর আবার গাড়ি ও তো আসতে নিষেধ করেছি। রাত ব্যাগ থেকে পানির বোতলটা বের করলো। রাত এদিক ওদিক তাকে দেখে এদিকে তেমন কেউ নেই, তাই রাত নিকাব খুলে হাতে মুখে একটু পানি দিচ্ছে, যদি একটু ভালো লাগে। রাত চোখে মুখে পানি দিয়ে দেখে বোতলে অল্প পানি আছে। রাত সেটাই পান করে, কিন্তু তৃপ্তি মিটে না। ওহ, পানিও শেষ হয়ে গেল, গলাটা শুকিয়ে গেছে। এখন আবার পানি আনতে যেতে হবে। রাত এইসব বলছে, হঠাৎ কেউ রাতের সামনে পানির বোতল ধরে। কে ধরছে সেটা না দেখেই রাত বোতল ধরে। পানি পেয়েছি। মন ভরে পানিটা খেয়ে রাত সামনে তাকে থ মেরে আসছে, কারণ সামনে নেহাল দাঁড়িয়ে আছে আর রাতের মুখে নিকাপ নেই। আর নেহালও হাঁ করে রাতের দিকে তাকিয়ে আছে। রাত অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ল, তাড়াতাড়ি মুখের উপর নেকাপটা নামিয়ে নিল। হেতে নেহালেরও ধ্যান ভেঙে গেল। অসভ্য লোক একটা, আপনি এখানে কি করছেন? লজ্জা করে না লুকিয়ে মেয়েদের পেছনে ঘোরেন? এমা, লজ্জার কি আছে? আমি তো বাইরের কাউকে দেখছি না, আমি তো টর্চ লাইট মেরে আমার হবু বউকে দেখছি। নেহালের কথা শুনে রাত ভেবাচাকা খেয়ে গেল। রাত এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো ওর আশেপাশে কোনো মেয়ে আছে নাকি, কিন্তু রাত কাউকেই পেল না। কই, কাউকে তো দেখছি না। এভাবে দেখা যায় নাকি? আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ো, দেখতে পাবে। এবার নেহালের কথা রাত বুঝতে পারলো। এক থাপ্পড় দিয়ে আপনার দাঁত ফেলবো, বেয়াদব অসভ্য লোক একটা। বলে রাত চলে যেতে লাগলো। পিছন থেকে নেহাল গাইতাছে। তিতা 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 কথা কইলা মিষ্টি লাগবো না। কেমন কইরা চাও, আমার দিকে কেমনে চাও? আমি পাগল হইলে পরে কিন্তু পিছু ছাড়বো না। রাত পিছনে ফিরে হাতে থাকা বোতলটা নেহালের গায়ে ছুঁড়ে মারল। আ ফের যদি আমাকে কেন কোনো মেয়েকে জ্বালাতে আসেন, আপনাকে ইপটিচিংয়ের কেস আমি পুলিশে দেব, অসভ্য গুন্ডার দল। রাত চলে গেল। নেহাল একা দাঁড়িয়ে হাসতেছে। নেহাল চৌধুরী তো খেয়ে কাজ আছে যে মেয়েদের পিছনে ঘুরবে, টিস করবে। তোকে তো ফাঁসানোর চেষ্টা করছি। তুই হলি গিয়ে এক প্রকার তোর বাপের প্রাণ ভোমরা। আমার মাকে বোনকে তোর বাপ মেরেছে, এত সহজে তোদের ছাড়বো না আমি। তোর বাপ এখন হুজুর হয়ে হুজুর বানাক আর যাই করুক, ওর অতি তোকে গিলে খাবে।
2 দিন হয়ে গেছে রাত কলেজে যায়নি। নেহাল ইদানিং খুব জ্বালাচ্ছে রাতকে। রাতও তার বাবাকে কিছু বলতেও পারছে না। ওর বাবা মা সবসময় ওকে নিয়ে বেশ চিন্তা করে, কিন্তু এত চিন্তার কারণ কি তার রাতের অজানা। সকালবেলা রায়হান সাহেব কলিং বেলের আওয়াজে দরজা খুললেন। তাকে দেখেন সামনে 2জন পুরুষ আর বোরকা পরা মুখ ঢাকা একজন মহিলা দাঁড়িয়ে আছেন। একজন লম্বা দাড়িওয়ালা, পেটে ইয়া ফুরিয়াওয়ালা মুরব্বী, তার সাথে একটা যুবক বারবার চশমা ঠিক করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা? আমি অনেক খবর নিয়ে এসেছি আপনাদের বিষয়ে। আসলে এতদিন ধরে আমার ছেলের জন্য পরেশগার একটা মেয়ে খুঁজেছি। শুনলাম আপনার মেয়ে আছে, সে অতি পরেশগার। তার চেহারা কেউ দেখতে পায় নাই। আমরা এরকম একটা পরিবার চাইছিলাম। আল্লাহর রহমতে আমার যথেষ্ট ধন সম্পদ আছে। আমার ছেলেও খুব ভালো চাকরি করে, তাই আজ সরাসরি। রাতের বাবা কি বলবেন বুঝতে পারছে না, হঠাৎ করে এমন। আবার পরিবার দেখে মনে হচ্ছে তারা খুব পরহেজগার পরিবার। ছেলেও মাথা নিচু করে আছে। জি, আসুন। ওনাদেরকে নিয়ে রাতের বাবা ভিতরে গিয়ে বসিয়ে ঘরে গেলেন। রাত? হ্যাঁ বাবা। রাতের বাবা একবার তার স্ত্রীর দিকে তাকালেন। কাল রাতে তার একটু প্রেশার বেড়েছিল, সারা রাত ঘুমাতে পারেনি, এখন ঘুমিয়ে আছেন। তাকে ডাকা ঠিক হবে না বলে রাতের বাবা রাতকে আলাদা ডেকে সব বললেন। কিন্তু বাবা, এরকম মেয়ে দেখা তো পাপ হয় না মা। তুমি বরং একটু চা নিয়ে এসো। বুঝতেই পারছো হঠাৎ করে এসেছেন উনি, আর উনি খুব হুজুর মুরব্বী ব্যক্তি, ওনাকে অপমান করা হবে। রাত অবশেষে বাবার কথায় রাজি হয়। রাত শুধু মুখটা খোলা রেখে বাকি অংশ ঢেকে ট্রেতে চা নাস্তা নিয়ে পাত্রপক্ষের সামনে চলে যায়। রাতের বাবা রাতকে বসতে বলে। রাত মাথা নিচু করে বসে। এই আমার মেয়ে। রাত সবাইকে সালাম দিলে তার উত্তরে সবাই দেয়। জি বাবা। তুমি কি চাকরি করো? এই তো আঙ্কেল, আমি। রাতের কাছে পাত্রর গলাটা খুব চেনা চেনা লাগছে। এই গলাটা শুনেছি মনে হয়, কিন্তু কিভাবে? রাত না পেরে একটু আর চোখে পাত্রকে দেখার চেষ্টা করে। রাতের কাছে পাত্রকে খুব চেনা লাগছে। রাতের তাকানো দেখে পাত্র একটা চোখ টিপ মারে। এতে রাতের চোখ বড় বড় হয়ে যায়। আর বুঝতে দেরি নেই পাত্রকে। রাত এবার খেয়াল করে দেখছে, হ্যাঁ, পাত্র আর কেউ না, নেহাল। নেহালের চুলগুলো স্টাইল করে লম্বা রাখে। সে চুল নেহাল তেল দিয়ে লেপ্টে মাঝখান থেকে সিঁথি করে আঁচড়িয়েছে। চোখে মোটা ফ্রেমের চশমা আর মুখে খোসা খোসা দাড়ি তো আছেই। রাত আরো অবাক হয় মহিলাটাকে দেখে। মহিলার নিকাব বাঁধা, কিন্তু চোখ দেখে মনে হচ্ছে কোনো পুরুষের চোখ। হঠাৎ রাত অবাক হয়ে যে মহিলাটি বসে থাকার কারণে পায়ের দিক থেকে বরখা একটু উঠে গেছে আর নিচে ব্লু জিন্স বেরিয়ে গেছে, আর পাটা পুরুষেরই। জি বাবা। তারপর? না কি হলো মা? বাবা, এরা সব কয়টা সেজে এসেছে। এরা 3জনই মাফিয়া। ছি রাত, কি সব বলছো তুমি? শেষমেশ আমাদের মতো মানুষদের আপনার মেয়ে মাফিয়া বলল? ছি রায়ান সাহেব, আমরাও মোটেও এটা আশা করিনি। রাত মা, তুমি হঠাৎ কেন এসব বলতেছো বলো তো? বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আমার ছেলের সব সার্টিফিকেটের ফটোকপি আমি নিয়ে এসেছি। কিছু মনে না করলে সেটাই দেখান। আমার মেয়ে হঠাৎ এমন কেন বলছে আমি নিজেই বুঝছি না। মুরব্বী পকেট থেকে বের করতে গেলে হঠাৎ কাগজের সাথে সাথে আসিফের পকেট থেকে বন্দুকটা ধপাস করে পড়ে যায়। হ্যাঁ, আসিফই মুরব্বী সেজেছে। বন্দুক দেখে রাত চিৎকার দিয়ে উঠে দাঁড়ালো, গিয়ে ওর বাবার পিছনে দাঁড়ায়। রায়হান সাহাবও অবাক, আর পাত্রপক্ষে 3জন অপরের মুখ চাওয়াচাই করছে। দেখেছো বাবা, আমি বলেছিলাম না এরা সব মাফিয়া। এরা বেশ ধরে এসেছে। ওই যে পাত্র সেজে বসে আছে ওই লোকটি এদের বস। তুমি তো জানো না, কলেজে কিছুদিন ধরে ওই লোকটি আমাকে বিরক্ত করছে। কি? আগে কেন বলোনি? আমি এখনই পুলিশে ফোন করছি। এবার আর নেহাল চুপ থাকতে পারলো না। চশমা খুলে চুল এলোমেলো করে ফেলো, শার্টের ইনও খুলে পকেট থেকে বন্দুকটা বের করে সামনেটি টেবিলে এক পা রেখে স্টাইল করে দাঁড়ালো। আসিফও ওর দাড়ি পাঞ্জাবি খুলে গুন্ডার সাজ বের করে ফেলো, আর বোরকা খুলে সেই পার্সল সেজে বেরিয়ে গেল। এইসব দেখে রাত তো পুরা কাঁপছে, আর রায়হান সাহেব কি করবে ভেবে পাচ্ছে না। হ্যাঁ শ্বশুরমশাই, বউ ঠিক বলেছে। আমি এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। পুলিশের কথা বললেন, ওদের তো আমার পকেটে রাখি আমি। শ্বশুর মশাই মানেটা কি? বেরিয়ে যাও। তোমার সাহস কি করে হয়? তুমি ছদ্মবেশে আমার বাড়িতে ঢুকেছ। আমি তো বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম।
জানি আমাকে দেখে আপনার মেয়ে রাজি হবে না, তাই ছদ্মবেশ নিয়েই এসেছি। কিন্তু এ কি, আমার বউ দেখি তাও আমাকে চিনে ফেলেছে। কি ইন্টেলিজেন্ট বউ আমার। খবরদার, একটাও বাজে কথা বলবে না তুমি। আমার মেয়েকে বউ বলছো, তোমার সাহস তো কম না। নেহাল রাতের বাবার একদম সামনাসামনি এসে দাঁড়িয়েছে। নেহালকে দেখে রাত ওর বাবার পেছনে লুকালো। তা শ্বশুর মশাই, আজ তো আর হলো না, এরপর আর প্রস্তাব না, কাজী নিয়ে হাজির হব আমার বউকে নিয়ে যেতে। আর একটা কথা, আমার বউয়ের যেন কিছু হয় না। আমি কদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি, আপনি ভুলেও আমার বউকে যদি বিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে ফল কিন্তু ভালো হবে না শ্বশুর মশাই। ওকে, টাটা শ্বশুর মশাই, লাভ ইউ। বলে নেহাল রায়হান সাহেবের গালে জোরে একটা চুমু দিল। টাটা শ্বশুর মশাই, বউ তোমারটা পরে দিয়ে দেব। বলে নেহাল ওর দল নিয়ে চলে গেল। রাতের বাবা আর রাত থ মেরে দাঁড়িয়ে আছে। এক সপ্তাহ পর রাতের বাবা লুকিয়ে রাতের জন্য একটা ভালো সম্বন্ধ দেখেছে, আর সেই জন্য পার্থপক্ষের সামনে রাতকে দেখতে নিয়ে এসেছে। কিন্তু কোথা থেকে নেহাল সেই খবর পেয়ে ওর দল নিয়ে চলে এসেছিল, আর বাকিটা তো আপনারা জানেনই। বর্তমান রাত এসব ভাবছে আর নিজেই হাসছে। নেহালের কাণ্ড কারখানাগুলো আসলেই অদ্ভুত। কি কখনো ভেবেছিলাম যে এই মাফিয়ার সাথে এই একদিন সংসার করতে হবে, এই মাফিয়াকেই এক সময় ভালোবাসবো। কি অদ্ভুত, তাই না? আল্লাহ কখন কার সাথে যে কার মিলন ঘটাবেন কেউ জানে না। হঠাৎ পেছন থেকে আওয়াজ হলো। বউ। হঠাৎ এমন ডাকাতে রাত একটু কেঁপে উঠলো। রাত পিছনে ঘুরতে যাবে তার আগে নেহাল এসে রাতকে জড়িয়ে ধরলো। বউ, আপনি কখন এলেন? আর আমি তো দরজা লক করে রেখেছিলাম। এই তো এখন, আমি তো পেছনের দরজা দিয়ে এসেছি, তোমাকে ভয় দেখাবো তাই না বউ? আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে নিন, নামাজে পড়ে নিন, একসাথে লাঞ্চ করব, তারপর। যথাজ্ঞা মহারানী। রাত একটু হাসলো নেহালের কথা শুনে। রাত নিচে চলে গেল। নেহাল ফোন করলো রায়হান সাহেবকে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম শ্বশুর মশাই, আমি আপনার একখান মাত্র সুইট, কিউট, বিউট, নিষ্পাপ, নিরীহ, শান্তশিষ্ট, ভদ্র, সভ্য, গুণধর জামাই বলছি। নেহালের কথা শুনে রাতের বাবার মাথা গরম হয়ে গেল। এই ছেলে, তুমি কি একটু না পেঁচিয়ে কথা বলতে পারো না? তোমার কথা শুনলে মাথা ঘুরতে থাকে। শ্বশুর মশাই, এভাবে কেন বলেন আমাকে? আমি না আপনার 7 রাজার ধন, একটা মাত্র জামাই। তুমি চুপ করবে? আচ্ছা, তা প্রসেসিং কেমন চলছে শ্বশুর মশাই? কিসের প্রসেসিং? ওই যে আমার শালা আনার, আমি তো বউকে নিয়ে প্রসেসিং শুরু করেই দিয়েছি। ভাবছি এক হাতে শালাকে আর এক হাতে আমাদের কিউট বেবিকে কোলে নিয়ে ঘুরবো। সুন্দর হবে না বলুন? চুপ বেয়াদব। আসল কথাতে আসি, আপনাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, কাল এসে আপনার মেয়েকে নিয়ে যাবেন। আমি পাগল? তুমি এত সহজে আমাকে ঠিকানা দিবে আমি বিশ্বাস করব? বিশ্বাস না করলে নাই, যাই হোক, রাখছি। লাভ ইউ শ্বশুর মশাই। বলে নেহাল ফোন কেটে দিল। আহ রায়হান, আমি তো জানি ঠিকই আসবে মেয়েকে নিতে, কিন্তু ওর মেয়ে যে মুখের উপর ওকে ফিরিয়ে দেবে, আর সেটা আমি দেখব, কি মজা হবে। যাই, ফ্রেশ হয়ে একটু বউয়ের সাথে রোম্যান্স করে আসি। রাতের বেলা খাবার শেষে রাত রান্নাঘরে দাঁড়িয়ে বাসন মাজছে, আর নেহাল সেই কখন থেকে দাঁড়িয়ে রাতের আঁচল ধরে আছে। বউ, ও বউ। কি? রাত 11টা বাজতে চললো, ঘুমাবে না? ও বউ। উফ, দেখছেন না থালা বাসন মাজছি, যান তো এখান থেকে। ও বউ, চলো না ঘুমাবো। নেহাল রাতের আঁচল ধরে টানাটানি করে বাচ্চাদের মতো বায়না করছে। রাত বুঝতে পারছে না নেহাল আসলে কি চাইছে। হো বউ, আর কত বাসন মাজবে? সেই কখন থেকে মেজেই যাচ্ছ, আমার প্রতি কি তোমার একটুও মায়া হয় না? এরকম একটা নিরীহ ব্যক্তিকে নির্ঘুম দাঁড় করিয়ে রেখেছ। কি আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে বলেছি? হুম হুম, আপনার এত ঘুম আসলে গিয়ে ঘুমান না। আমি আজ সারা রাত ধরেই বাসন মাজবো, বুঝেছেন? নিরীহ আবার, ওর ধান্দা আমি বুঝি না। আজ তো লুচ্চু লোক একটা। মাফিয়ারা যে এত লুচ্চু আর ফাজিল হয় তা আমার জানা ছিল না। হো বউ। আপনি যাবেন? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। নেহাল রাতের আঁচল ছেড়ে মুখ
গমরা করে দাঁড়িয়ে আছে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যাচ্ছি তো, তাই তোমাকে বলার জন্য দাঁড়িয়ে আছি। হাজব, এতে বলার কি আছে? আচ্ছা যাচ্ছি, চলে গেলাম কিন্তু। যান। সত্যি সত্যি যাচ্ছি কিন্তু। আমি কি আপনাকে মিথ্যে মিথ্যে যেতে বলেছি? না, আচ্ছা যাচ্ছি। যান বলছি। নেহাল চলে গেল আর রাত হেসে গড়িয়ে পড়ার মতো অবস্থা। আল্লাহ, এই লোকটা এমন কেন? কখনো তার চাহনি দেখে মনে হয় এক্ষুনি হয়তো চোখ দিয়ে ছাই করে দেবে, কখনো মনে হয় ওই চোখে আছে হাজারো না বলার কথা, হাজারো ভালোবাসা, কখনো বা চোখে হাজারো দুষ্টুমি। এদিকে দরজার আড়ালে নেহাল দাঁড়িয়ে আছে। যাক, কাল শ্বশুর মশাই এসে ভালোই সারপ্রাইজ পাবে। নেহাল ঘরে যেতে লাগলো। হঠাৎ কি ভেবে রান্নাঘরে আরেকবার উকি দিয়ে রাতকে দেখলো। ওকে ওকে আরো আগেই মেরে ফেলতাম, কিন্তু পারছি না কেন নিজেও জানি না। মেয়েটিকে দেখলে কত নিষ্পাপ মনে হয়। এত কিছুর পরেও আমাকে অন্ধভাবে বিশ্বাস করেছে, কিন্তু ও তো জানে না আমি ওকে ভালোবাসি না। ওসব আমার নাটক, কিন্তু মানতে হবে ও আমাকে বদলে দিয়েছে অনেকটাই। আজকাল 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমার নিজের ভেতরে কেমন অস্বস্তি লাগে। কিন্তু আমিও তো ভালো হতে চাই, শুধু প্রতিশোধ, হত্যার বদলে হত্যা। আমি তো শুধু আমার মা আর নেহা আপুর মৃত্যুর জন্য দায়ী, ওদেরই শাস্তি দিতে চাই। নেহাল রাতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। বাবা বলেছে রায়হান আগে নেহা আপুকে মেরেছে, তারপর মাকে। সন্তান হারানোর যন্ত্রণা ওকেও বুঝতে হবে, না হলে রাতকে মারার কোনো ইচ্ছে আমার নেই। বেচারির দোষ শুধু এটাই, ও রায়হানের মেয়ে। নেহাল ঘরে চলে গেল, গিয়ে ড্রয়ার থেকে সিগারেট নিয়ে লাইটার দিয়ে ধরলো। একটু পর রাত ঘরে আসে। নেহাল রাতকে দেখে মুচকি হাসে, সিগারেটটা আবার টান দিল। আপনি কথা দিয়েছিলেন। কি করব, পুরানো অভ্যাস তো, ছাড়তে সময় লাগে। আগে দিনে 3-4 প্যাকেট শেষ করতাম, এখন গুনে গুনে 2টাও খাই না। সুযোগ দাও। নেহাল খেয়াল করে রাত নেহালের কাজে মন খারাপ করছে। বউ, একটা কথা বলবে? কি বলুন? আচ্ছা, এই যে আমি খুন করে বেড়াই, গুন্ডামি করি, আরো কত কিছু, এত কিছুর পরেও তুমি কিভাবে হাসি মুখে আমাকে মেনে নাও? সত্যি বলবো। সত্যিটা শুনতে চাই। প্রথমত আল্লাহর ইচ্ছেতেই আপনি আমার স্বামী হয়েছেন, এই জন্য মেনে নিয়েছি, ধৈর্য নিয়ে আছি। আর কোরআনে উল্লেখিত আল্লাহ সবার ধৈর্যকারীদের পছন্দ করেন। আর সাউথ রোজা একটি বড় সবর এর উদাহরণ। কোরআনে আরও আছে, তোমরা যখন বিপদে পড়বে ধৈর্য ধারণ করবে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল গণদের সাথে আছেন। কোরআনে আরও উল্লেখিত আছে, তাদেরকে বলে দাও, নিশ্চয়ই আমি তাদের ধন সম্পদ, ফসলাদি, সন্তান সন্ততি ইত্যাদি দ্বারা পরীক্ষা করব, অতঃপর যারা মুমিন তারা যেন ধৈর্য ধারণ করে। রাত থামলো। নেহাল মুগ্ধ হয়ে রাতের কথা শুনছে। এই হলো প্রথম এবং বড় কারণ, আমি ধৈর্য ধারণ করেছি, নিশ্চয়ই আল্লাহ আমাকে খালি হাতে ফেরাবেন না। আল্লাহ আমার ইহকাল ও পরকালে কোনো না কোনো কল্যাণ তিনি আমাকে দেবেন। আরেকটা কারণ আছে। সেটা কি কারণ? জানেন একজন স্ত্রীর সবচেয়ে বড় চাওয়া কি? না। স্বামীর ভালোবাসা। তার চেয়েও স্বামীর ভালোবাসা, তার চেয়েও মূল্য অন্য নারীর প্রতি আসক্তি থেকে তার বিরত থাকা। জানেন একজন স্বামী যদি নেশাখোর হয়, খুনি, গুন্ডা, যাই হোক, তবুও একটা স্ত্রীর তত কষ্ট হয় না যতটা তার স্বামী অন্য কোনো নারীর দিকে তাকালে হয়। একজন স্ত্রী সব মেনে নিতে পারে, কিন্তু চরিত্রহীন স্বামীকে মেনে নিতে পারে না। আর সত্যি বলতে আপনার মধ্যে আমি ওই পরনারীর আসক্তি কখনো দেখিনি। যখন কলেজে টিচ করেছেন একমাত্র আমাকেই, আরও কোন মেয়েকে করতে দেখিনি। এমনকি বিয়ের পরও কখনো আমার দিকে আপনাকে খারাপ নজরে তাকাতে দেখিনি। আপনি সারাদিন যতই খারাপ কাজ করুন, বিশ্বাস করুন আমি কখনো এরকম কামনা কিছু আপনার চোখে দেখি না। জানেন আমি আল্লাহকে সবসময় বলি তিনি যেন আপনাকে হেদায়ত দান করেন আর শুধু আমার প্রতি আসক্ত রাখেন। আচ্ছা, তুমি আসক্তির কথা বললে মানলাম,
কিন্তু ভালোবাসা সেটা কি দেখেছো? নেহাল নিজেই কনফিউজ রাত কি উত্তর দিবে। যদি হ্যাঁ দেয় তো নেহালের মতে সে রাতকে মারা তার কঠিন হয়ে যাবে। আর তার চেয়ে বড় কথা, নেহাল কোনোভাবেই রাতের প্রতি আসক্ত হতে পারবে না। আবার নেহালের মনে ভয় হচ্ছে যদি উত্তরই না হয় তো তার মানে রাত নেহালকে বিশ্বাস করে, আর তার মানে নেহালের নাটক রাতের কাছে ধরা পড়ে যাবে। ঘুমাবেন না? চলুন। উত্তরটা দিলে না। উত্তরটা আমিও জানি না। নেহাল রাতের কথা শুনে কি রিয়েক্ট করবে বুঝতে পারছে না। আচ্ছা বউ, তুমি আমাকে ভালোবাসো? রাত নেহালের প্রশ্নে অনেক অপ্রস্তুত হয়ে পড়ল। কি হলো বলো। রাত নেহালের দু হাত নিজের হাতের মুঠোয় নিল। একটা সম্পর্কের সবচেয়ে বড় দিক কোনটি জানেন? বিশ্বাস। বিশ্বাস না থাকলে কোনো সম্পর্কই টেকা সম্ভব না। আমি আপনাকে নিজের থেকে বেশি বিশ্বাস করি নেহাল। আপনি হাজার খারাপ কাজ করুন, আমি তাও কষ্ট পাবো না। আপনাকে ঠিক পথে আনার চেষ্টা করব, কিন্তু আমার প্রতি ছাড়া আর কোনো নারীর প্রতি আসক্তির দৃষ্টি আনবেন না নেহাল। তাহলে সেদিন যে আমার বিশ্বাসের পাহাড় ভেঙে পড়বে, ধূলিসাৎ হয়ে যাবে সব। আমি নিজেও শেষ হয়ে যাব, হেরে যাব আমি। আর ভালোবাসো? ভালোবাসো আমাকে? তাকেই করা যায় যাকে ভালোবাসা হয়। আমি আপনাকে অনেক ভালোবাসি নেহাল, অনেক। আপনাকে হারানোর ভয় হয় আমার সব সময়। কখনো আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আমি যে সেদিন শেষ হয়ে যাব, একদম গন্ধ ছাড়া ফুলের মতো, যার অর্থ শুধু সৌন্দর্য আছে কিন্তু প্রাণ নেই, যা তাকে ফুলের পরিচিতি দেয়। নেহাল না পেরে রাতকে বুকে জড়িয়ে নিল। আমিও তোমাকে অনেক ভালোবাসি, অনেক 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 বেশি ভালোবাসি। তুমিও আমাকে ছেড়ে যেও না। নেহাল নিজেও জানে না কি বলছে সে, কিন্তু হারানোর ভয় যে তার চোখের পানি যে স্পষ্ট। গভীর রাত, নেহালের চোখে ঘুম নেই। রাত দিব্যি নেহালের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। নেহাল রাতের মাথাতে হাত বুলিয়ে দিচ্ছে। কেন? তখনও কথা বললাম আমি তো তোমাকে ভালোবাসি না, কিন্তু বারবার তোমাকে হারানোর কথা ভাবলেই শিউরে উঠি আমি, ঘুমও নির্ঘুম হয়ে যায়। তুমি আমাকে এত বিশ্বাস করো, কিন্তু সত্যি সত্যি যেদিন আমার কারণে তোমার বিশ্বাস ভাঙবে সেদিন কি হবে তা আমি জানি না। সেদিন কি হবে তা আমি জানি না। আমার জীবনটা একটা খেলাঘরের মতো হয়ে দাঁড়িয়েছে। কে কখন গুটি চালাচ্ছে বোঝা দেয়। এর মধ্যে কোথায় যাব আমি? কোথাও যে যাওয়ার ঠাঁই নেই। শুধু জানি তোমার কাছে যতটুকু সময় থাকি আমার শান্তি লাগে। আমি যে আজ বড় দোটানায় আছি, নিজের মনের কথা শুনবো নাকি প্রতিশোধের? কি আছে নেহাল আর রাতের জীবনে? কোথায় গিয়ে গড়াবে তাদের ভালোবাসার পরিণতি? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? পরের দিন সকালে নেহাল সোফাতে বসে পেপার পড়ছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে নেহালের মুখে রহস্যময় হাসি ফুটল। বউ, কোথায় তুমি? দরজাটা খোলো তো। আসছি। রাত এসে দরজা খুলে পুরো অবাক, কারণ সামনে রায়হান সাহেব দাঁড়িয়ে আছে। বাবা? রাত খুশিতে বাবাকে জড়িয়ে ধরল, আর রাতের বাবাও। দুজনের চোখেই অশ্রু। রায়হান সাহেব আজ অনেকদিন পর তার মেয়েকে দেখছেন। এর মধ্যে নেহাল এসে রাতের পেছনে দাঁড়ায়। কে? আরে শ্বশুর মশাই যে। বাবা কেমন আছো তুমি? আমি ভালো আছি মা, তুই কেমন আছিস? কতদিন তোর মুখটা দেখি না আমি। সব ওই শয়তানটার জন্য হয়েছে। তুই চিন্তা করিস না মা, আজ আমি তোকে নিয়ে যাব। তোর মা যে তোকে দেখার জন্য অপেক্ষা করছে। রাত এবার নেহালের দিকে তাকালো। নেহাল একটু অসহায় ভাবে রাতের দিকে তাকিয়ে আছে। বাবা আমাকে নিয়ে যাবে মানে? হ্যাঁ মা চল, আজ ওই মাফিয়াটাকে তোকে আটকাতে আসলে ওকে আমি মেরে ফেলবো। কেউ আটকাতে পারবে না। আমার মেয়েকে আমি নিয়ে যাবই। এসব কি বলছো বাবা? উনিও তো যাবেন আমাদের সাথে। কোনোভাবে না, ওই মাফিয়াটাকে আমি আমার বাড়িতে পানীয় খাওয়ার জন্য রাখবো না। নেহাল নাটক শুরু করলো। থাক বউ, তুমি চলে যাও, আজ আর তোমাকে আটকাবো না। রাতের বাবার হাত ছাড়িয়ে নিল। বাবা উনি তোমার জামাই, এখন যা হয়েছে ভুলে যেও। আমি তো সব মেনে নিয়েছি। তবে তুমি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না বাবা, আমার মাথা খারাপ হয়নি। উনি আমাকে অনেক ভালোবাসেন বাবা। শত হলেও উনি এখন আমার স্বামী। ওনাকে ছেড়ে আমি যাব না বাবা।
রাতও তার বাবার দিকে তাকিয়ে আছে আর ওর বাবা নেহালের দিকে চলচল চোখে তাকিয়ে আছে। নেহাল রাতের বাবার চাহনির দিকে বাঁকা হাসলো, তারপর একটু চোখ মশার নাটক করলো। মা, তুই ভুল করছিস। তুই এই শয়তানটাকে চিনিস না, ও তোর সাথে নাটক করছে। না বাবা, তুমিও ওনার সাথে মেশোনি, তুমি কিভাবে বুঝবে? আমি ওনার সাথে এতদিন মিশেছি। বাবা উনি খারাপ না, আর যেটুকু খারাপ আছে উনি আরও ভালো হয়ে যাবে, উনি কথা দিয়েছে আমাকে। বউ, তুমি চলে যাও, আমার কোনো চাওয়া নেই। আমি জানি এতদিন তোমার মা বাবার থেকে দূরে রেখে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, পারলে ক্ষমা করে দিও। নেহাল এবার চোখের পানি ছেড়ে দিল। এদিকে নেহালের চোখে পানি দেখে রাতের বুক ফেটে যাচ্ছে। বেচারি তো আর এটা জানি না নেহাল তার ঠাটে নাটক করছে। বাবা ঠিক আছে, যেদিন ওনাকে সম্পূর্ণ ভালো করতে পারবো সেদিন ওনাকে নিয়ে তবেই যাব আমি। মা, সবাই ভালো হয় না। বাবা, আমার বিশ্বাস আছে। রাতের বাবা বুঝে গেছেন আর সম্ভব না, এই জন্য নেহাল তাকে ঠিকানা দিয়েছিল। ভালো থাকিস মা, তোকে আল্লাহর উপর ছেড়ে দিয়ে গেলাম। দেখিস কখনো যেন তোর এই বিশ্বাস না ভেঙে যায়। যদি যায় তো আমার কাছে চলে আসিস, আমি তোকে ফেলবো না। বাবা তুমি কষ্ট পেও না, ক্ষমা করে দিও আমাকে। তুমি কোনো ভুল করেনি মা, তুমি তোমার জায়গায় সঠিক। কিন্তু আমার কষ্ট হচ্ছে এটি ভেবে যে কখনো তোমার এই বিশ্বাসের দাম কেউ দেবে কি না। আসি মা, ভালো থাকিস। রাতের বাবা চলে গেলেন। রাত কান্না করছে। নেহাল এসে রাতকে জড়িয়ে ধরলো। বউ, তুমি কেন আমার জন্য? চুপ করুন আপনি। রাত তো সেদিন জানতো না সে কত বড় বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে যাচ্ছে। কেটে গেছে আরো কিছুদিন। সকাল থেকে এই নিয়ে দুইবার রাতের বমি হয়েছে। নেহাল রাতকে ধরে নিয়ে খাটে শোয়ালো। বউ, কি হয়েছে তোমার? কাল একটু তেলের খাবার বেশি খাওয়া হয়ে গিয়েছিল, এই জন্য হয়তো। তুমি কি নিজের একটু খেয়াল রাখতে পারেন না? সব সময় শুধু আমাকে নিয়েই পড়ে থাকো। আমি ডাক্তার ডাকছি। না লাগবে না, সত্যি আমার ছোট্টবেলা থেকে অ্যাসিডিটির সমস্যা, এই জন্য এরকম হয়েছে। এটা তেমন কিছু না, আমি একটু ঘুমিয়ে নেই, ঠিক হয়ে যাব। আচ্ছা, রেস্ট নাও, আমি নিচে আছি। নেহাল নিচে চলে গেল। অজান্তই নেহালের রাতকে নিয়ে চিন্তা হচ্ছে। সারাদিন প্রায় নেহাল ওর সাথে থাকে। নাটকের ছলে তো অনেক দুষ্টমিও করে। এটা যেন নেহালের অভ্যাসে পরিণত হয়ে গেছে। রাতের অসুস্থতা নেহাল মেনে নিতে পারছে না। ও ঘুমিয়ে আছি। আমি বরং আসিফ সাহেব সবাইকে ডাকি। অনেক দিন ওদের সাথে মন খুলে গল্প করা হয় না, মনটাও ভালো লাগছে না। বিকেলবেলা রাত এখনো ঘুমিয়ে আছে আর ড্রয়িং রুমে নেহাল সবার সাথে গল্প করছে। কিন্তু মাঝে মাঝে আবার উপরে গিয়ে রাতকে দেখে আসছে। সবাই গল্প করছে কিন্তু সাইব কেমন চুপচাপ তার বারবার উপরের দিকে তাকাচ্ছে। নেহাল এটা খেয়াল করলো। কিরে সাইফ, তোর কি হয়েছে? তাই তো, সেই তখন থেকে মুখ গোমরা করে আছিস কেন? তেমন কিছু না ভাই, ভাবিকে দেখছি না যে ভাই। ওর একটু শরীরটা খারাপ লাগছে, ঘুমোচ্ছে। ভাই একটা কথা বলবো? বল। ভাই আপনি কি সত্যি ভাবিকে মারতে পারবেন? আসিফের প্রশ্ন শুনে সবাই অবাক হলেও নেহাল অপ্রস্তুত হয়ে পড়ল। মানে? এখানে যারা আছে সবার থেকে আপনাকে আমি বেশি ভালো চিনি, আপনার পরিবর্তনটা আমি বুঝি। আসিফ, তুই কি পাগল হয়েছিস? ওই রাত আমার শত্রু রায়হানের মেয়ে, ওর সাথে শুধু নাটক করছি, বুঝেছিস? অথচ ওই মেয়ে এত বিশ্বাস করে আমাকে যে নিজের বাপের সাথেও গেল না। ও তো জানে না ভালোবাসা না ঘৃণা করি ওকে আমি। ওকে খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলবো এই পৃথিবী থেকে চিরদিনের মতো। কিন্তু ভাই ভাবি। চুপ, একদম চুপ। আর ওই মেয়ের নাম নিবি না। ওকে শুধু আমি ইউজ করেছি, বুঝেছিস? আমার কাজ হয়ে গেলে ওকে টিস্যুর মতো মুচড়িয়ে ডাস্টবিনে ফেলতে আমার বাঁধবে না। I just hate her. I just hate her. I just hate her. বুঝেছিস? আমি ওকে খুন করব নিজের হাতে, আর প্রতিশোধ নেব নিজের, বুঝেছিস? নেহাল রেগে টেবিলে লাথি মারলো। না! হঠাৎ কারো চিৎকারে সবাই উপরের দিকে তাকালো। সবার সাথে নেহাল উপরে তাকিয়ে দেখে রাত। বউ, এতদিনে আমার আশা পূরণ হয়েছে। আমার রাত এই নেহালকে ঘৃণা করবে, তারপর শুধু আমার মনে মনে। রাত নিচে নেমে এলো। রাতকে দেখে তো সবাই দাঁড়িয়ে পড়েছে।
রাত এসে নেহালের সামনে দাঁড়ালো। রাতের চোখ ছলছল করছে। বউ, তুমি এখানে? তুমি না ঘুমিয়েছিলে? নেহাল, এতক্ষণ কি বলছিলেন আপনি? বলুন। আমি নেহাল বলুন, কথা বলুন। এই আসিফ এটা কেন বললো? আপনি আমাকে মারতে চান কেন? বলুন না। নেহাল কি বলবে ভেবে পাচ্ছে না। রাত ভাবি আমি এমনি মজা। চুপ, একদম চুপ। আমি আপনার সাথে কথা বলছি না, আমি নেহালের সাথে কথা বলছি। নেহালের শার্টের কলার ধরলো। কি হলো নেহাল, কথা বলছেন না কেন? দেখুন ভাবি, এতে কথা বলার কি আছে? আপনি তো সব শুনেছেনই। শুধু শুধু ভাইকে কেন বিরক্ত করছেন? হ্যাঁ, ভাই আপনাকে মেরে ফেলবে। না, এটা হতে পারে না। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। নেহাল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর রাত নেহালের কলার ধরে দাঁড়িয়ে আছে। এই নেহাল, দেখুন না ওরা কি সব মিথ্যে কথা বলছে। আপনি ওদের কিছু বলবেন না? বলবেন না আপনি? ওরা আপনার সামনে আমাকে অপমান করছে। এই নেহাল কি হলো? এই নেহাল কি হলো? কথা বলছেন না কেন? কথা বলুন, কানে শুনতে পাচ্ছেন না আপনি? কলার ছাড়ো আর ঘরে যাও। না, আমি কোথাও যাব না। আগে বলুন, ওরা সব মিথ্যে বলছে, আপনি ওদেরকে কেন বকছেন না? ওরা এসব আজে বাজে কথা বলছে, বলুন না। রাত নীতিমতো পাগলামি শুরু করেছে। রাত নেহালের বুকে কিল ঘুষি মারছে। কি হলো বলুন, আমি কেন এসব শুনলাম? বলুন না। নেহাল না পেরে রাতকে ছাড়িয়ে অনেক জোরে একটা থাপ্পড় মারলো। এতটাই জোরে যে রাত টাল সামলাতে না পেরে পড়ে গেল আর রাতের ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো। শুনেই যখন ফেলেছিস, এত নাটক করতে এসেছিস কেন? ও আবার আমার মুখ থেকে শুনতে চাস তো? ও আবার আমার মুখ থেকে শুনতে চাস? তো শোন, তোকে আমি মারবো, হ্যাঁ থেকে সরাবো, সেজন্য তোকে এখানে এনেছি। নেহাল আর রাতের এই ঘটনা দেখে কেউ কিছু বলতেই পারছে না, সাইফও না। কারণ সাইফ কিছু বলতে গেলে আর বাকিরা ওকে মেরে দেবে। রাত তবু টেবিল ধরে উঠে দাঁড়িয়ে আবার নেহালের সামনে গিয়ে দাঁড়ালো। আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যে বলছেন। দেখুন, আপনি আর মিথ্যে বলবেন না নেহাল, আমার খুব কষ্ট হচ্ছে। দেখুন, আপনি মেরেছেন, আমি তাতেও কষ্ট পাচ্ছি না, কিন্তু এসব বলবেন না প্লিজ। আমি তো জানি আপনি আমাকে খুব ভালোবাসেন। দেখুন, আর মিথ্যে বলবেন না, তাহলে কিন্তু আমি আপনাকে শাস্তি দেব। নেহাল এবার রাতকে আরো জোরে একটা থাপ্পড় মারলো, তারপর ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। এই, তুই আমাকে শাস্তি দেওয়ার কে? তোকে এতদিন লাই দিয়েছি বলে মাথায় উঠে গেছিস, তাই না? নেহাল এবার গিয়ে রাতের হাত টেনে ধরে ওঠালো। লাগছে নেহাল, আমার লাগছে প্রচুর। নেহাল রাতের চুলের মুঠি ধরে গেল, এতে রাতের ঘোমটা খুলে গেল। আমাকে শাস্তি দিবি তুই? তার আগে দেখ তোর কি হাল করি আমি। বলে নেহাল রাতকে থাপ্পড় মারতে থাকলো। নেহাল এবার থামলো। আর কোনো কথা বলবে? তুই বল। আমি জানি আপনি নাটক করছেন, আমি বুঝতে পেরেছি। রাত এবার নেহালকে জড়িয়ে ধরলো। এই কাজে নেহাল অবাক। এতক্ষণ ধরে মারছে, তারপরও সে আবার নেহালকে বুকে চাপিয়ে পড়ছে। নেহাল, আমি একটুও ব্যথা পাইনি, বিশ্বাস করুন। আপনি চাইলে আমাকে আরো মারুন, আরো মারুন, আমি কিচ্ছু বলবো না, কিন্তু এসব মিথ্যে নাটক করবেন না প্লিজ। আমি আপনাকে যে বড্ড খুব ভালোবাসি নেহাল, আপনি তো আমাকে ভালোবাসেন, বলুন। বলে রাত নেহালের বুক থেকে মাথা তুলে নেহালের দিকে তাকালো। নেহালও রাতের ভেজা চোখের দিকে তাকালো। কেন যেন নেহালের মায়া লাগছে রাতের চোখের পানি দেখে। ফর্সা গাল দুটো লাল হয়ে গেছে, ফোঁটা ফোঁটা রক্ত বের হচ্ছে। নেহাল, আপনি তো বলেছিলেন আমাকে ভালোবাসেন, কেন এমন করছেন বলুন না। আপনি শান্ত হন প্লিজ, এসব কথা বলবেন না। সেদিন মিথ্যা বলেছিলাম আর নাটক করেছি এতদিন তোমার সাথে, এইটাই সত্যি রাত, মেনে নাও। তোমাকে কখনোই আমি ভালোবাসিনি। তোমার বাবা আমার শত্রু, ওর পুরো পরিবারকে শেষ করব আমি, এই জন্য তোমাকে এখানে রেখেছি। যত তাড়াতাড়ি এটা মানতে পারবে তোমার মরতে কম কষ্ট হবে। ঘরে যাও এখন, জীবনের শেষ সময়টুকু ভালো করে কাটিয়ে নাও। মানি না আমি নাটক। আপনি কখন করছেন? কেন মিথ্যে বলছেন আমাকে? বলুন না নেহাল, কি হয়েছে আপনার? আশিপের খুব খারাপ লাগছে রাতের এই অবস্থা দেখে। ভাই ভাবিকে ছেড়ে দিন,
ওনার বাবার সাথে আপনার শত্রুতা, উনি তো আপনার সাথে কিছু করেননি। তাছাড়া যে ঘটনার জন্য আপনি প্রতিশোধ নিচ্ছেন, সেই ঘটনার দিন তো ভাবির জন্মই হয়নি। শুধু শুধু ওনাকে মারবেন না ভাই। আপনি ওনার সাথে সংসার না করুন, কিন্তু ছেড়ে দেন ওনাকে। ওনাকে প্রাণে মারবেন না। আসিফ, এই আপনি কে? হ্যাঁ, আমার স্বামীকে জ্ঞান দেওয়ার? আপনাকে কে বলেছে উনি আমাকে মারবে? উনি আমাকে ভালোবাসে, আমি জানি। আপনারা সবাই নিশ্চয়ই ওনার মাথা খেয়েছেন, তাই না? আমি বুঝতে পেরেছি। নেহাল, এই নেহাল, আপনি চলুন তো, এদের সাথে থাকতে হবে না। এরা মিথ্যে বলছে শুধু। নেহাল এবার না পেরে রাতকে আবার থাপড় মারলো। এই মেয়ে, তুই এত নির্লজ্জ কেন? হ্যাঁ, তোকে বলেছি না তোকে প্রাণী মারার জন্য আমি এখানে এনেছি? কেন শুনছিস না? তোকে বাঁচিয়ে রাখাই আমার ভুল হয়েছে। আজই তোকে শেষ করে দেব আমি। বলে নেহাল রাতকে টেনে হিসড়ে উপরে নিয়ে যেতে লাগলো। আশিস সাহেব আটকাতে গিয়েও আটকাতে পারলো না। নেহাল, কোথায় নিয়ে যাচ্ছেন? আমি ঘরে যাব না। নেহাল, আমার হাতে ব্যথা লাগছে। নেহাল রাতকে টেনে নিয়ে ঘরে গিয়ে জোরে ফ্লোরে ছুঁড়ে মারলো, তারপর দরজা নক করে দিল। এইদিকে পরে গিয়ে টেবিলের সাথে ধাক্কা খেয়ে রাতের মাথায় আঘাত লেগে কেটে গেছে, কনুও কেটে গেছে। নেহাল এবার গিয়ে রাতকে ইচ্ছা মতো থাপড় মারতে লাগলো। নেহাল, নেহাল, আমার খুব ব্যথা লাগছে। তোকে মেরেই ফেলবো আমি আজ। এই সময় নেহাল মারতে মারতে হাঁপিয়ে গেল। নেহাল উঠে খাটে গিয়ে বসলো। আর রাত অনেকটা নিস্তেজের মতো ফ্লোরে পড়ে আছে, কিন্তু এখনো নেহালের দিকে তাকিয়ে আছে। কি মনে করেছিলি তোর সাথে ফাজলামি করছি? এতদিন এই মাফিয়ার রূপ দেখিসনি, আজ দেখে নে। দেখ তোকে মেরে কি করেছি। এখন শুধু জানে মারা বাকি। এবার বল যে আমি মিথ্যা বলছি, নাটক করছি। আমি তোকে ভালোবাসি। আপনি নাটক করছেন? আপনি আমাকে ভালোবাসেন? আমি জানি। তোর কি একটুও লজ্জা হচ্ছে না এত কিছুর পর? নাটক আপনি আজ করছেন। এতদিন ভালোবেসেছেন, আমি আপনাকে চিনি। আমার নেহাল মাফিয়া হোক যাই হোক, আমাকে ভালোবাসে, আমি জানি। নেহালের আর সহ্য হলো না, ও উঠে গিয়ে রাতের গলা টিপে ধরলো। রাতের কাশি শুরু হয়ে গেছে। নেহাল খুব জোরেই গলা ধরেছে। এবার বল, এখন আর একটু থাকলেই তুই সোজা উপরে চলে যাবি, বুঝেছিস? বলে নেহাল রাতের গলা ছেড়ে দিল। রাত কাশতে লাগলো। আপনি এখনো মিথ্যে বলছেন? আপনি আমাকে ভালোবাসেন? এবার নেহাল আর রাগ কন্ট্রোল করতে পারলো না। নেহাল উঠে আলমারি থেকে মদের বোতল বের করলো, তারপর সেটাকে ভাঙলো। ভাঙা অংশ নিয়ে রাতের গলাতে ধরলো। আর বলবি? আপনি আমাকে ভালোবাসেন? বাসি না। বাসেন, আমি জানি। বাসি না। বাসেন আপনি ভালো, আমি জানি। নেহাল এবার নিজে কেটে ফেললো। উঠে দাঁড়িয়ে হাত থেকে জোরে বোতলটা ফেললো। তুই কিছু জানিস না, কিছু না। তোকে আমি ভালোবাসি না, শুনেছিস? কেন বুঝতে পারছিস না বল? পরে নেহাল ঘরে ভাঙচুর শুরু করলো, কিন্তু রাতের মুখে একই বলি। কথাতে আসে না, বিশ্বাস যখন ভাঙে তখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, সে পাগল হয়ে যায়। আজ রাতেরও সেটাই হচ্ছে। রাত নিজের মধ্যে নেই। আপনি ভালোবাসেন? বাসি না, বাসি না, বাসি না। কেন বুঝছিস না তুই? কেন? নেহাল আর না পেরে রাতের দিকে ভেজা চোখে এক নজর তাকিয়ে দরজা খুলে বাইরে থেকে লক করে নিচে চলে গেল। নেহালকে দেখে সবাই তাকিয়ে আছে। ভাই, ভাবি। মারিনি, বেঁচে আছে। আসিফ, তুই এদিকে সব দেখিস, আমার দরকারি কাজ আছে। নেহাল বেরোনোর আগে একবার দাঁড়িয়ে পড়ল। সাইফ, তুই চল আমার সাথে। আমি? হ্যাঁ চল। সন্ধ্যা হতে চলল। রাত আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে পড়ল। এতটাই মেরেছে নেহালকে, বেচারি দাঁড়াতেই পারছে না। মাথাটা আবার চক্কর দিল। রাত উঠে আলমারি থেকে ঔষধের প্যাকেটটা বের করলো। কেয়ারটেকারকে দিয়ে রাত এগুলো কাল আনিয়েছিল, সাথে কয়েকটু গুরুত্বপূর্ণ জিনিস। রাত যা ভেবেছিল তাই। এতদিন ধরে এটাই সন্দেহ করেছিল রাত। হাতে কিটটা নিয়ে বসে আছে। একটু আগে রাত আসতে উঠে গিয়ে ওয়াশরুমে প্রেগনেন্সি কিটটা নিয়ে চেক করলো। হ্যাঁ, রাত যা ধারণা করেছিল তাই, রাত প্রেগনেন্ট। এটা কি করলে আল্লাহ? কি পরীক্ষা নিচ্ছ তুমি আমার? কোথায় যাব আমি? কাকে বলবো আজ? আমার স্বামীর কাছে? কিন্তু কি করে? সে যে আমাকে জানে মারতে চায়। কি করব আমি? আমার সন্তানকে নিয়ে
কোথায় যাবো আমি? রাত চিৎকার দিয়ে কান্না শুরু করলো। এইদিকে অফিসের চেয়ারে রায়হানকে বেঁধে রেখেছে নেহাল। দরজার বাইরে আসিফকে দাঁড় করিয়ে নিজের ভিতরে রয়েছে। কেন মেরেছিলেন লাবণী আর তার মেয়েকে সেই 20 বছর আগে? তুমি চাইলে আমাকে মারতে পারো, কিছু বলবো না, কিন্তু আল্লাহর কসম আমি ওদের মারিনি। আমি তো ওই দিনই বিকেলে দেশে ফিরি। দেশে ফেরেন মানে? হ্যাঁ, পড়তে গিয়েছিলাম দেশের বাইরে। 7 বছর পর ওই দিন দেশে ফিরি। কিন্তু বাবা তো বলল আপনি সব জানেন। বলুন কি হয়েছিল সেই 20 বছর আগে? তার আগে বলো তুমি কে? কেন সেই 20 বছর আগের কথা আনছো? এটা তুমি কেন জানতে চাও? আমি সেই লাবণীর একমাত্র ছেলে, নাজমুল চৌধুরীর ছেলে নেহাল চৌধুরী। না, এটা কিভাবে সম্ভব? নেহাল তো ওর মা বোনের সাথেই মারা গিয়েছিল, খবরেও এটাই বলেছিল। মিথ্যা বলেছিল। আমি সেদিন মারা যাইনি। কিন্তু আপনি কে? আমি সাফায়েত ভাইয়ের ছোট ভাই আর লাবণীরও ফুফাতো ভাই। তাহলে রাখি কাকিমণি কোথায়? রাখি তো রাতের মা। না, রাতের মায়ের নাম তো শাহিনা। ওটা ভালো নাম, এই নাম রাত জানে না। তাহলে রাত কার মেয়ে? রাত সাফায়ার ফায়ার মেয়ে, যাকে কিনা আজ এত বছর ধরে বাবার আদর দিয়ে আমি এই বুকে আঁকলে রেখেছি। আমি কিছু বুঝতে পারছি না। শোনো তাহলে। 20 বছর আগে রাতের বাবা বলতে শুরু করলো। গল্পটি ঠিক 20 বছর আগের না আরো আগের। সাফায়েত ভাইয়া, আরাফ, নাজমুল, আলতাফ সবাই সেই ক্লাস 10 থেকে বন্ধু। ওদের সম্পর্ক ছিল খুব গভীর। এই জন্য 4 জনই পরে একই ভার্সিটিতে ভর্তি হয়। 4 বন্ধুর মধ্যে সকলের আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকলেও নাজমুলের ছিল না। নাজমুল ছোটবেলাতেই বাবাকে হারায়। এই জন্য বাকি 3 বন্ধু সবসময় সাপোর্ট দিয়ে এসেছে ওকে। নাজমুল তখন সবে কলেজে উঠেছে। একদিন ও সাফায়েত ভাইয়ের সাথে নাজমুল ভাই আমাদের গ্রামের বাড়ি বেড়াতে আসে। সেখানেই পরিচয় হয় ওর লাবণীর সাথে। লাবণীকে আমি চিনতাম না। আত্মীয় স্বজনের সাথে তেমন আমি কথাবার্তা বলতাম না, আর অনেক আগে বিদেশ চলে গিয়েছিলাম। লাবণী নাকি আমাদের কোনো দূর সম্পর্কের মামাতো বোন হয়। তুমি যেদিন ফোনে জিজ্ঞেস করলে ওই দিন আমাকে শাহিনা বলল। লাবণী তো নাজমুল কিভাবে যেন লাবণীর সাথে নাকি যোগাযোগ করে এবং সম্পর্কে জড়িয়ে যায়। লাবণী আর নাজমুল বেসমেট বলা যায়। ওদের সম্পর্ক যে এত দ্রুত গভীরে যাবে সেটা কেউ জানতো না। ইন্টার পরীক্ষার আগে নাজমুল আর লাবণী পালিয়ে বিয়ে করে। নাজমুলের মা এটা মেনে নেয়নি, আর এমনিতে তার কিছুদিন পরে আন্টি মারা যায়, আর নাজমুলে বেকার। আমার বাবা না পেরে আমাদের বাসটিতে আশ্রয় দেয়। নাজমুলও হয়ে যায় আমাদের পরিবারের অংশ। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু নাজমুলের পরিবর্তন হয়। ইন্টার পরীক্ষার 2 মাস পরে লাবণী প্রেগনেন্ট হয়ে যায়, আর সেই থেকে নাজমুলের পরিবর্তন শুরু। বাবা নাজমুলকে নিজের ছেলের মতোই দেখতেন, কিন্তু নাজমুলের মধ্যে তখন জাগতে থাকে অর্থের নেশা। খুব লোভীও হয়ে ওঠেন ও। চরিত্রেরও ওর অধপতন শুরু হয়, বিভিন্ন মেয়ের সাথে মেলামেশা। কিন্তু তখন তোমার বোন নেহার জন্ম হয়, আর লাবণীও মুখ বিজে সব মেনে নেয়। আর বাকি 3 বন্ধু মিলে নাজমুলকে এক প্রকার থ্রেট দিতে থাকে। সে যদি পরিবর্তন না হয় তবে তাকে তারা বের করে দিবে। এরপর নাজমুলও ভালো হতে শুরু করে। এর মধ্যে আবার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার 5 বছর পর মাও মারা যায়। সব কিছু দায়িত্ব গিয়ে পড়ে সাফায়েত ভাইয়ার কাছে। আমি নিজেই তখনও দেশের বাইরে আমার চাচার কাছে থেকে পড়াশোনা করেছি। আর তখন তোমার জন্ম। বাবার ব্যবসাত লস হতে থাকে। ভাইয়া নতুন, সবকিছু সামাল দিতে পারছিল না। তার বন্ধুদের সাথে আলোচনা করে 4 জন মিলে নতুন ব্যবসা শুরু করে। ব্যবসাতে সবাই ইনভেস্ট করে, কিন্তু নাজমুল ছাড়া ও পাবেই বা কোথা থেকে? যাই হোক, বিজনেসের সাফল্য লাভ করে ওরা। সাফাত ভাইয়ের অবদান বেশি হওয়াতে সাফাত ভাইই তাদের প্রধান। এর মধ্যে শাহিনার সাথে সাফাত ভাইয়ের বিয়ে হয়। সব ঠিকঠাক চললেও নাজমুল আবার সব গড়মিল করে দেয়। লাবণীকে মারতে থাকে, বিভিন্নভাবে
অত্যাচার করতে থাকি। তার কারণ লাবণী যেহেতু সম্পর্কে সাফায়েত ভাইয়ের বোন হয়, তো ওর ধারণা লাবণীকে সাফায়েত ভাই নিশ্চয় কিছু না কিছু সম্পত্তি দিবে, আর সেটাই ওর দাবি। লোভে ওর পুরো পাগল হয়ে গিয়েছিল। আর এর মধ্যে ওর সাথে যোগাযোগ দেয় আরাফ ও 4 বন্ধুর মধ্যে অনেক ঝামেলা হতেই থাকে। হঠাৎ একদিন সাফায়েত ভাইয়া আমাকে ফোন দিয়ে অনেক কান্না করতে থাকে। আমি জিজ্ঞাসা করলে সে সব বলে দেয় আমাকে, আর আমাকে দেশে ফিরে আসার জন্য বলে। আমি কারণ জিজ্ঞাসা করলে বলে, তোর ভাবি প্রেগনেন্ট। শোন, যদি কখনো আমার কিছু হয়ে যায়, তুই আমার সন্তানকে ফেলবি না। তোর কাছে আমার অনুরোধ, তুই ওদের দেখে রাখবি। আর তাছাড়া দেশে চলে আয়, আমার হাতে মনে হচ্ছে বেশি সময় নেই। সেদিন সাফায়েত ভাইয়ের কথা শুনে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি কেন সে এমন বলছে। তারপর ছিল কোনো মানুষ মারা যাওয়ার 40 দিন আগে পুরো পৃথিবীর সবখানে সে মৃত্যু বলে ঘোষিত হয়ে যায়। এই ঘোষণা মানুষ বাদে আর সবাই শুনতে পায়। আর মানুষ মারা যাওয়ার আগে একটু হলেও অনুভব করে তার হাতে বেশি সময় নেই। আর আমার কেমন জানি মনে হচ্ছে আমারও সময় শেষ। এরপর আমিও দেশে ফেরার ব্যবস্থা করতে থাকি। এর মধ্যে আরেকদিন সাফায়েত ভাইয়া আমাকে ফোন দিয়ে বলে নাজমুল পুরো পাগল হয়ে গেছে। ও ব্যবসার 50% শেয়ার চায়, অথচ ওর এখানে কোনো ইনভেস্টমেন্ট ছিল না। ও লাবণীর উপর অত্যাচার করতে থাকে, এমনকি সাফাত ভাইয়া আর আলতাফ ভাইয়াকে মারার হুমকি পর্যন্ত দেয়। সাফাত ভাইয়া সবাইকে এরপর যার যার অংশ ভাগ করে দেয়, আর নাজমুল নিজে কোনো কাজ না করে তেমনও ভাগ পাবে ও না। এখানেই নাজমুলের আরেক ক্ষোভ। আর তুলনামূলক আমাদের সম্পত্তি ছিল বেশি, আগে বাবার, তারপর সাফাত ভাইয়ার করা। আল্লাহর রহমতে অনেক ভালো পজিশনে চলে গিয়ে ছিল সাফাত ভাই। 10 জন ব্যবসায়ীর মধ্যে একজন ধরা যেত তাকে। তারপর আসে সেই রাত। ওই দিনে আমার ফ্ল্যাট ছিল। আমি সন্ধ্যার সময় দেশে পৌঁছাই। নেহার জন্মদিন। ওই দিন সবাই খুশি ছিল, কিন্তু হঠাৎ নাজমুল কোথা থেকে এক ছেলেকে নিয়ে আসে। সে নাকি কোনো নেতার ছেলে, তারা অনেক ধনী ছিল। তার চেয়ে মূল কথা, ওই লোকটার আগে বিয়ে ছিল, বয়সও নেহার চেয়ে অনেক বেশি। সেদিন সোমবার সামনে নাজমুল তাকে নেহার বাগদত্তা হিসেবে ঘোষণা করে। নেহার জন্মদিন, ওই দিন সবাই খুশি ছিল, কিন্তু হঠাৎ নাজমুল কোথা থেকে এক ছেলেকে নিয়ে আসে। সে নাকি কোনো নেতার ছেলে, তারা অনেক ধনী ছিল। তার চেয়ে মূল কথা, ওই লোকটার আগে থেকে বিয়ে ছিল, বয়সও নেহার চেয়ে অনেক বেশি। সেদিন সবার সামনে নাজমুল তাকে নেহার বাগদত্তা হিসেবে ঘোষণা করে, কিন্তু নেহা এটা মানতে পারেনি। সে কোনো ছেলেকে ভালোবাসে। এই নিয়ে বাবা মেয়ের অনেক কথা কাটাকাটি হয়। আত্মীয় স্বজন সবাই চলে গেলে আরও ঝামেলা বাঁধে নাজমুলের সাথে সকলের। এদিকে আমি সাফায়েত ভাইয়াকে ফোন করে দেশে পৌঁছাচ্ছি জন্য। ওইদিকে তখন শাহিনার লেবার পেইন শুরু হয়। সাফায়েত ভাইয়া ওই ঝগড়ার মাঝে কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে শাহিনাকে নিয়ে বেরিয়ে যায়, আর আমাকে ফোন করে ঠিকানা বলে হসপিটালে যাওয়ার জন্য। একদিকে ঝামেলা, এক পর্যায়ে নাজমুলের রাগ সেই পর্যায়ে পৌঁছায়। কেক কাটা ছুরি হাতের পাশে থাকাতে সেটা দিয়ে নিজেরই মেয়েকে খুন করে। আর শুনেছি শাহিনা বলেছিল তোমার নাকি খুব জ্বর ছিল 2 দিন ধরে, এই জন্য এসব কিছুই তুমি দেখোনি। লাবণী সকলকে চিৎকার করে ডাকতে থাকে। এ দেখে লাবণীকে চুপ করাতে নাজমুল তখনই লাবণীকে খুন করে। শুধু এখানেই ক্ষান্ত হয়নি, আলতাফ পুলিশে খবর দিতে গেলে ও আরাফ মিলে ওকেও মারে, কিন্তু ভাগ্যক্রমে আলতাফ সেদিন মরেনি। নাজমুল তোমাকে আর আরাফকে সাথে নিয়ে পালাতে চায়। সেদিন ওরা বাড়ি থেকে সকল দলিল নিয়ে নাজমুল তোমাকে আর আরাফকে সাথে নিয়ে পালাতে যায়। সেদিন ওরা বাড়ি থেকে সকল দলিল ও সরিয়ে নেয়। আমি এয়ারপোর্ট থেকে অত রাতে গাড়ি পাচ্ছিলাম না, তাই শাহিনা ভাবিকে ওটিতে ঢুকিয়ে আমাকে আনতে চায়। আমরা তখন হসপিটালের কাছাকাছি চলে আসে। হঠাৎ কোথা থেকে যেন সাফায়েত ভাইকে গুলি করে, তাও অনেকগুলো। কে সেটা আমি আর দেখতে পাইনি। সাফায়েত ভাইকে নিয়ে দ্রুত হসপিটালের ভিতরে ঢুকে যাই। ভাইকে ওটিতে ঢোকানো হয়। এদিকে ভাবির অপারেশন শেষ। আমি পুরো যেন মাঝ নদীতে ছিলাম। সেদিন কোন দিকে যাব বুঝতে পারিনি। হঠাৎ নার্স একটা ফুটফুটে বাচ্চাকে নিয়ে এসে আমার কোলে দেয়।
সেদিন না জেনে নার্স আমাকে বলে নিন আপনার একটি ফুটফুটে মেয়ে হয়েছে। সেদিনও আমি জানতাম না, সত্যি সত্যি ওই দিন আমি বাবা হয়ে গেছি। রাতকে কোলে নিয়ে বেশিক্ষণ থাকতে পারিনি। হঠাৎ ডাক্তার আমাকে ডাকে। সাফায়েত ভাই নাকি আমার সাথে কথা বলতে চায়। ডাক্তার বেবিকে ওটিতে নিতে নিষেধ করে। আশেপাশে কেউ ছিল না যার কোলে ওকে দেব। হঠাৎ দেখি একটা ছোট ছেলে হাসপাতালের বসার জায়গাতে বসে আছে। তার কোলে বাচ্চাটাকে দিয়ে কিছুক্ষণ বসতে বলে আমি সাফায়েত ভাইয়ের কাছে যাই। সাফায়েত ভাইয়ের সাথে সেদিন ছিল শেষ কথা। ভাইয়ের শুধু শেষবার একটা কথাই বলেছিল, আমি যেন ভেঙে না পড়ি। আল্লাহর উপর ভরসা রেখে আমার হাতে তুলে দিয়ে যাচ্ছে তার স্ত্রী ওর মেয়েকে। এই ছিল সেদিনকার ঘটনা। পরে আমি ছেলেটার কাছ থেকে রাতকে নিয়ে নেই। সেই থেকে ওকে নিজের বুকে আগলে রেখেছি। তারপর শাহিনাকে হসপিটাল থেকে রিলিজ দিলে ওকে রাতকে আমি শাহিনের বোনের কাছে রেখে আসি আর নাজমুলের নামে পুলিশ কেস করি। আলতাফ ছিল সাক্ষী, কারণ ও সব দেখেছিল সেদিন। কিন্তু 1 মাস ধরে নাজমুলকে খুঁজে পায় না পুলিশ। হঠাৎ কোথায় গিয়ে গা ঢাকা দেয় আমিও জানি না। কিন্তু রাতের উপর কেন বাবা প্রতিশোধ নিতে চায়, আর আপনার উপরেই বা কেন? কারণ আছে, রাতই ওর পথের মূল বাধা। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? রাত ওনার পথের কাটা মানে? সে আরও এক কাহিনী। নাজমুলকে পুলিশ খোঁজাখুঁজির পরই না পেলে পরে জানা যায় ও চোরাই পথে বিদেশ গেছে। এরপর শুরু হয় আরেক জীবন। ছোট রাত 1 মাসের বাচ্চা। শাহিনাকে নিয়ে পরে আমি সিলেটের ওই একটা বাড়ি ছিল ওইখানে চলে যাই। শাহিনা, আমি আর রাত। বাইরের সবাই জানতো আমরা স্বামী স্ত্রী, কিন্তু আমি তো জানতাম আসল কাহিনী কি। কাউকে কিছু বলতামও না। এত ঝামেলার বাড়বে আমি ভাইয়ার বিজনেস আবার শুরু করি। আর রাত আদো আদো কথা বলতে শিখতেই আমাকে বাবা বলে ডাকতো। ওকেও নিজের মেয়েই মনে করতাম আমি। এক মুহূর্তেও ওকে ছাড়া থাকতে পারতাম না। না পেরে শাহিনাকে বিয়ের প্রস্তাব দেই আমি। শাহিনা রাজি ছিল না, কিন্তু ওর পরিবার পরে ওকে বোঝায়, কারণ বাইরের মানুষও সেভাবেই আমাদের দেখে। তারপর বিয়ে হয় আমাদের। সব ভালোই চলছিল। রাতের যখন 5 বছর বয়স তখন ঘটে আরেক বিপত্তি। ভাইয়া মরার আগে উইল করে গেছিল তার সব সম্পত্তি আমার নামে থাকবে, কিন্তু শর্ত ছিল যেহেতু রাতের তখন জন্ম হয়নি, উল্লেখ ছিল তার অনাগত সন্তান জন্ম নিলে তার সব সম্পত্তি আমার নামে থাকবে, কিন্তু এটা আমি হস্তান্তর করতে পারবো না। তার সন্তানের 21 বছর বয়স হলে সব সে পাবে, আর যদি 21 বছর বয়সের আগে সে মারা যায় তবে আমি হস্তান্তর করতে পারবো সেটা। তো নাজমুল ওর হাল ছাড়েনি। ও কিভাবে খবর পেয়ে যায়, আর আল্লাহর রহমতে এদিকে আমিও আমার বিজনেস নিয়ে ন্যাশনাল লেভেল ছড়িয়ে ইন্টারন্যাশনাল লেভেলে যাই। হঠাৎ একদিন রাত বাইরে খেলতে যায়, কিন্তু বাড়ি আসে না, কারণ নাজমুলের লোক দিয়ে ওকে কিডন্যাপ করায়। কিন্তু ওর দুর্ভাগ্য, ওরা ওকে বেশি দূর নিতে পারেনি। এলাকার লোক সব আমাদের পরিচিত, তারাই ধরিয়ে দেয়। এরপর আমি শাহিনাকে নিয়ে ঢাকায় চলে আসি, আর বুকে পাথর চাপা দিয়ে আমার মেয়েটাকে দূরে মাদ্রাসাতে ভর্তি করি। যে মেয়েকে ছাড়া আমি থাকতে পারতাম না, তাকেই লুকিয়ে আমার দূরে রাখতে হয়। কেউ জানতো না ও কোথায়। নাজমুল অনেকবার চেষ্টা করেছে ও লোক দিয়ে জানার। রাতের জীবন ঝুঁকি ছিল, এই জন্য এত বছর ওকে দূরে রেখেছি। মাঝে মধ্যে গিয়ে দেখে এসেছি, তাও চুরি করে। এর মধ্যে নাজমুল আমাকে বছর কতবার যে হুমকি দিয়েছে তা জানা নেই। এই কিছুদিন হলো মেয়েটাকে নিয়ে এসেছি, তখন তুমি। সব বুঝেছি আমি। কিন্তু নাজমুল তোমাকে কেন বাঁচিয়ে রাখলো? হ্যাঁ, আমি তো জানি তুমি। বাঁচিয়ে রাখেনি, কাজের জন্য রেখেছে। আজ বুঝেছি। 20 বছর আগে আমি ঘরে শুয়েছিলাম, হঠাৎ খুব পানির পিপাসা লাগে। উঠতে যাব, তখন দেখি বাবা আমার সামনে ছড়ি হাতে দাঁড়িয়ে আছে।
সেদিন আমি চিৎকার দিলে বাবা ছুরি ফেলে দেয়। আমি ভয় পেয়ে যাই। তখন আরাফ আঙ্কেল রুমে এসে বলে, আলতাফ আগেই পুলিশের খবর দিয়েছে, পুলিশের গাড়ির আওয়াজ হচ্ছে, চল শীঘ্রই। বাবা তখন বলে আমাকে কি করবে? আরাফ আঙ্কেল বলে আমাকে নিয়ে যেতে, কারণ আমি নাকি প্রমাণ হতেও পারি। সেদিন ওদের কথা আমি বুঝিনি, আজ বুঝছি। ঘর থেকে বেরোনোর সময় মা আর আপুর লাশ দেখে আমি আরও চিৎকার করি। বাবা মুখ চেপে আমাকে নিয়ে যায়। চাইলেও নিজের মায়ের কাছে শেষবারের মতো যেতে পারিনি। বাবা গাড়ি খুব দ্রুত চালাতে থাকে। হঠাৎ আমাদের গাড়ির পেছনেও পুলিশ আসতে শুরু করে। বাবা আমাকে চুপ করে থাকতে বলেছিল। আমিও বোন আর মায়ের লাশ দেখে পাথর হয়ে গেছিলাম। হঠাৎ আরাফ আঙ্কেল বলে, গাড়ি থামা, ধরা পড়ে যাব। সামনে হসপিটাল, চল ওখানেই যাই, কেউ ধরতে পারবে না। আমি ওদের কোনো কথাই বুঝেছিলাম না। বাবা যেখানে নিয়ে যাচ্ছিল সেখানে গিয়েছিলাম। বাবা আমাকে একটা জায়গায় বসিয়ে দিয়ে চলে যায়, বলে ওখানেই বসে থাকতে। আর একটু পর একটা লোক একটা ফুটফুটে বাচ্চাকে এনে আমাকে বলে একটু নিয়ে ধরতে। মানে সেদিন তুমি? হ্যাঁ, আমি ছিলাম। ওইদিকে সারা রাত আমি হসপিটালে থাকি। ভোরবেলা বাবা কোথা থেকে এসে আমাকে নিয়ে যায়, তারপর বাড়ি থেকে নিয়ে যায়। তখন দেখি মায়ের আর আপু দাফন হচ্ছে। ওদের সামনেও বাবা আমাকে যেতে দেয়নি, দূরে আটকে রেখেছিল। ওই দিনে বাবা চোরের পথে রাতে ইন্ডিয়া চলে যায় আর আমাকে রেখে যায় আরাফ আঙ্কেলের কাছে। খুব ভেঙে পড়েছিলাম আমি, পাগল হয়ে গিয়েছিলাম। কাকিমণিকে খুঁজতাম, সাপায়েত আঙ্কেলকেও, কিন্তু আরাফ আঙ্কেল আমাকে বলতো ওরা কেউ নেই, সবাই মারা গেছে। পুরো মানসিক রোগীদের মতো হয়ে গিয়েছিলাম। হঠাৎ আরাফ আঙ্কেল একদিন বলে আমার মা আর বোনকে একজন খুন করেছে। সেদিন উনি আপনার ছবি দেখায় আমাকে, আর আমাকে বলে আমার উচিত তাদের শাস্তি দেওয়া। সেদিন থেকে মাফিয়া নেহালের জন্ম। এমন কোনো ট্রেনিং নেই যেটা আমাকে দেয়নি, কিন্তু ওই দিনের পর বাবা কখনো দেশে আসেনি। আমি আপনাকে অনেকবার মারতে চেয়েছি, কিন্তু বাবা শুধু বলতো আপনার মেয়ে আছে, সেই নাকি আপনার প্রাণ ভমরা, তাকে তিলে তিলে কষ্ট দিলেই তবে আপনাকে মারতে। তারপর একদিন বোরখা পরা সহ বিভিন্ন অবস্থায় রাতে ছবি দেয়, বলে এটাই আপনার মেয়ে। এটা হলো আসল কাহিনী। দেখো বাবা, তুমি চাইলে আমাকে মারতে পারো, আমি কিছু বলবো না। তোমার পায়ে ধরি, আমার মেয়েটাকে তুমি কিচ্ছু করো না। তুমি জানো আমি কখনো নিজের রক্তের সন্তানের আশাও করিনি। সবসময় ভেবেছি এতে যদি আমার রাতের প্রতি ভালোবাসা কমে যায়। তুমি আমার মেয়েটাকে কিছু করো না। নেহাল গিয়ে রাতের বাবার হাত ধরলো। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় পাপ করেছি। একটা নাটক করতে হবে আপনাকে। কেন? নেহাল দরজায় বাইরে দাঁড়ানো সাইপের দিকে একবার তাকালো। আমি গুলি করব, আপনি মরার নাটক করবেন। আমরা এখান থেকে চলে গেলে আপনি কাকিমণিকে নিয়ে এমন কোথাও যাবেন যে জায়গাটা বাবা জানে না। আর কাকিমণিকে বলবেন না যে আমি তার নেহাল, অনেক কষ্ট পাবে। আমি নিজেই একদিন তার সামনে দাঁড়াবো। আপনি আমার কথা শুনবেন, আমার সময় মতো আমি যোগাযোগ করব। রাতের বাবা নেহালের কথা মতো সব শুনলো। হঠাৎ তুমি প্রচণ্ড গুলির শব্দ হলো। নেহাল দরজা খুলে বেরিয়ে এলো। ভাই আপনি? আমার শত্রুকে শেষ করে এসেছি, চল এখান থেকে, একটু পরেই না হলে পুলিশ আসবে। সাইপার নেহাল স্থান ত্যাগ করলো। বাড়িতে বসে আছে নেহাল। আজ কি করলাম আমি? মাফিয়া হতে পারি, কিন্তু কোনো মেয়েকে কখনো অসম্মান করিনি। সেখানে নিজের স্ত্রীকে আমি আজ মেরেছি। না, আমার রাতকে চাই। আমিও বুঝে গেছি আমি ওকে ভালোবাসি। না হলে আজ মারতে গিয়েও ওর চোখের দিকে তাকিয়ে আমি মারতে পারিনি। আমি ওকে ভালোবাসি। বাড়িতে গিয়ে নেহাল আর সাই পুরো ভয় পেয়ে গেছে। বাড়ির সামনে নেহালের কিছু লোকজন আহত হয়ে পড়ে আছে, রাফিও এক পাশে। নেহাল আরো অবাক হলো, সদর দরজার কাছে রক্তাক্ত অবস্থায় সাইব পড়ে আছে। আসিফ! নেহাল গিয়ে আসিফের মাথাটা কোলে নিল। আসিফ, কি হয়েছে? ভাই আপনি এসেছেন? আমি ভেবেছি শেষবারের মতো আপনাকে দেখতে পারবো না। এসব কি বলছিস? তোর গুলি লাগলো কি করে? এখনই তোকে হসপিটালে নেব। না ভাই, দেরি হবে, আপনাকে কিছু বলার আছে। ভাই আপনাকে কারা তুলে নিয়ে যেতে এসেছিল?
তার আগেই রাফি এটা টের পেয়ে যায়। ও আমাকে বলে, আমি ভাই ভাবিকে পেছনের দরজা দিয়ে রেখে এসেছি ভাই, তারপর এখানে আসি। তার কিছুক্ষণ পরে এসেই ওরা এই কাজ করে। আমাকে জিজ্ঞেস করেছে ভাবি কোথায়, আমি উত্তর দেইনি, আমাকে মেরে গেছে। বলে আসিফ একটা আংটি নেহালের হাতে দিল। নেহাল হাতে নিয়ে দেখে সেই আংটিতেই নেহাল রাতকে প্রথম এনে পড়িয়েছিল, যাতে রাতের লোকেশন ধরতে পারে। আসিফ, ওকে কিভাবে খুঁজবো আমি? আসিফের নজর সাইফের দিকে ইশারা করলো। নেহালও বুঝে গেল তাকানোর মানে। তোর কিছু হবে না। তোর কিছু হলে আমি কাকে নিয়ে থাকবো? হাত যে আমার পাশে কেউ নেই। ভাই আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। ভাই শেষ কথা, ভাই মনে রাখবেন আমার আর আপনার সম্পর্কর একটা শুরু আছে। সেই শুরুতেই আপনি ভাবিকে পাবেন, মনে রাখবেন আমাদের শুরুতে। বলতে বলতে আসিফ আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ল। আসিফ, 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 চোখ খোল। আসিফ। নেহালের চোখে পানি নেই। আজ রাত ওর পাশে নেই, আসিফও চলে গেছে। নেহাল ঘরে বসে আছে। আসিফের দাফন শেষ করে আসলো। বড্ড অসহায় হয়ে গেছে নেহাল আজকে। ভাই, আপনারা বেরোনোর সময় সাইদ কাকে যেন ফোনে বলে যে আপনি এখন থাকবেন না, এই সুযোগ ভাবিকে সরানো। এই কথা নেহাল আসিফকে বলে। আসিফ বলে এখান থেকে ভাবিকে সরাতে হবে। তখনই আমরা দুজন আপনার রুমে গিয়ে ভাবিকে ডাকতে থাকি। তারপর ভাবি দরজা খুলে ভাবিকে বলি বোরখা পরে সে যেন তৈরি হয়ে নেয়। ভাবি কিছু জিজ্ঞাসা করেনি, আমরাই তাকে সব বলি। পরে আমাদের কাছে যা টাকা পয়সা ছিল সেগুলো ভাবিকে দিয়ে আমি মেন গেটে সকলকে নিয়ে প্রস্তুত থাকি। আর এইদিকে আসিফ ভাবিকে নিয়ে পিছনের দরজা দিয়ে বাস স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে আসে, যাতে ভাবি তার যে কোনো গন্তব্যে যেতে পারে। ভাবিকে দিয়ে আসার 1 ঘন্টার মতো পরে কিছু লোকজন আসে। ওরা আমাদের সাথে পারত না, কিন্তু ওরা অজ্ঞান করার স্প্রে দেয়, তাতে আমিও অজ্ঞান হয়ে যাই। আর আসিফ ওদের বলে দেয় ভাবিকে খুঁজে লাভ নেই, জীবন থাকতে সে বলবে না ভাবি কোথায়। আর ওরা এই জন্য ওকে অনেক মারে আর শেষমেশ মেরেই ফেলে। আমি আজ একদম নিঃস্ব হয়ে গেলাম রাফি। কি করব? বউকে খুঁজবো নাকি বাবাকে খুঁজবো? ভাই, আমার মনে হয় ভাবিকে আপনার এখন না খোঁজা ভালো। আপনার পেছনে স্পাই পড়ে আছে, আর ভাবিকে আপনি খুঁজলে পেয়ে যাবেন। এতে তার বিপদ বাড়বে। তুই ঠিক বলেছিস। ভাই, আমারও খুব কষ্ট হচ্ছে আসিফকে হারিয়ে, কিন্তু ভেঙে পড়লে চলবে না, বিপদ চারিদিকে। তুই যা, আমি একটু একা থাকতে চাই। রাফি বেরিয়ে গেল। নেহাল দরজা লক করে দিয়ে ঘরের চোখ বুলাতে লাগলো। কাল এই ঘরেই আমি ওকে মেরেছি, অনেক ব্যথা দিয়েছি, তবুও ও আমাকে ছাড়তে চায়নি। আমি ওকে ফিরিয়ে দিয়েছিলাম, অথচ তখনও ভাবিনি ওকেই আমার প্রয়োজন। অথচ চাইলে আজও ওকে কাছে পাচ্ছি না আমি। এটা কি করলাম আমি? নেহালের চোখে পানি ফেলছে আর বিছানায় ফ্লোরে রাতের রক্তচাপ দাগ শুয়ে নিয়েছে। হঠাৎ নেহালের চোখে একটা জিনিস আটকে যায়। নেহাল প্রথমে বুঝতে পারে না সেটা কি। এটি তো প্রেগন্যান্সির কিট, কিন্তু এটা এখানে। নেহাল স্পষ্ট দুটো দাগ দেখতে পাচ্ছে না। দাগ দুটো এখনো মুছে যায়নি। আর নেহালের মনে পড়ছে কদিন থেকে রাতের শরীরটা ভালো না। নেহাল কিটটা নিয়ে থপ করে ফ্লোরে বসে পড়ল। আল্লাহ, এ কোন পরীক্ষাতে ফেললে তুমি আমাকে? এ কোন খেলা খেললে? খেলোয়াড় হতে গিয়ে আমি আজ হেরে গেছি। কোথায় আছে আমার রাত, আমার অনাগত সন্তান? কি করলাম আমি? নেহাল চিৎকার করে কাঁদছে, কিন্তু আজ নেহালের কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। ওর এই অবস্থায় আমি ওকে ওইভাবে মেরেছি, তার মধ্যে এই শরীর নিয়েই ওকে পালাতে হয়েছে। কোথায় আছে ও, কেমন আছে তাও জানি না আমি অপদার্থ, আমি ব্যর্থ। নেহাল কাঁদতে কাঁদতে এক সময় চোখ মুছে উঠে দাঁড়ায়। নাজমুল চৌধুরী, আপনাকে আমি ছাড়ব। কোনো অধিকার নেই আপনার বেঁচে থাকার। যে লোভে নিজের স্ত্রী সন্তানকে মারতে দ্বিধা করে না, তার মতো লোককে বাঁচিয়ে রাখার কোনো মানেই নেই। অনেকক্ষণ হলো নেহাল ছাদে দাঁড়িয়ে আছে আর সাইফ ওকে সান্ত্বনা দিচ্ছে। আসিফের মৃত্যুতেই সাইফও কষ্ট পেয়েছে। ভাই, আপনি আর কাঁদবেন না, শক্ত হন। কষ্ট হচ্ছে বেশি এই জন্য যে আসিফ জীবনটা দিয়ে দিল, কিন্তু কখনো বিশ্বাসঘাতকতা করেনি ও। আসলে প্রত্যেক মানুষের ভেবে কাজ করা উচিত। আজ না ভাবার জন্য আমি সব হারিয়েছি। প্রত্যেক মানুষের এটা
প্রত্যেক মানুষের এটাও ভাবা উচিত সে অতীতে কোথায় ছিল, কি ছিল, আর বর্তমানে কোথায় আছে। মানুষ যদি অতীতকে ভুলে যায় তো তার জানা উচিত এই অতীতই তাকে একদিন শাস্তি দিতে পারে। নেহাল আর কিছু না বলে ছাদে চলে গেল। সাইফ দাঁড়িয়ে আছে। সাইফ স্পষ্ট বুঝতে পারছে নেহাল কি বলতে চাইছে। ছি, এই কি করলাম আমি? যে আমাকে আমার অন্ধকার অতীত থেকে এনে আজ একটা ভালো জীবন দিয়েছে তাকেই ঠকিয়েছি আমি। সত্যি তো, তাহলে আমার আর আমার বাবার মধ্যে কি পার্থক্য থাকলো? আমি ভাইয়ের সংসার ভাঙার চেষ্টা করেছি? না, আর না, আমাকেই ভুল শুধরাতে হবে। এইদিকে নেহাল ভাবতে ভাবতে বেকুল হয়ে যাচ্ছে, কারণ সুইজারল্যান্ডে নাজমুল নেই। তাহলে সে কোথায়? এমন সময় সাইফের আগমন। আমাকে ক্ষমা করে দেবেন ভাই, আর ভুল করতে চাই না। চলুন, এক্ষুনি বেরোতে হবে। আপনার বাবা এদেশে লুকিয়ে আছেন। নেহালের মুখে কষ্টের মধ্যে একটু খুশি ঝলক। এই দিক থেকে হলেও আশার আলো ফুটেছে। বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে নাজমুল। নেহালের শার্টে রক্ত ভিজে গেছে। পাশে সাইফ দাঁড়ানো, ওর হাতেও গুলি লেগেছে। ওহো মাই সান, কি দুঃখ। এতদিন পর নিজের বাবাকে দেখলে, অথচ তার হাতে তোমাকে মরতে হলো। সো স্যার। তুমি কেন এমন করলে? তুই কি মনে করিস আমি কোনো খবর রাখি না? তুই রাহানের কাছ থেকে সব শুনেছিস। আমি বুঝিনি তোকে বাঁচিয়ে রাখা এই ভুল হয়েছে। আমার দেশে আসলেই অ্যারেস্ট হতে হবে, এই জন্যই এতদিন তোকে ফেলেছি যে তোকে দিয়ে সব করাবো, তারপর তোকে মেরে আজীবন ফুর্তি করে কাটাবো। কিন্তু তুই কি করলি? কি মনে করিস তুই তুই এই গেম খেলেছিস? তুই মাস্টার মাইন্ড? আরে বন্ধু, তুই নিজেও জানিস না আসল ভিলেনকে। নেহাল বুকে হাত রেখে উপর হয়ে শোয়া অবস্থায় ভেজা চোখে নাজমুলের দিকে তাকিয়ে আছে। এই দেখ, ভালো করে দেখে নে, মরার আগে দেখে নে। আই অ্যাম দ্য ভিলেন অ্যান্ড ইউ আর এ ডনকি। জাস্ট সি। একটু আগে সাইফ আর নেহাল এসে নাজমুলের ডেরাতে আসে। কিছু বুঝে ওঠার আগেই গুলির শব্দ। প্রথম গুলি লাগে নেহালের বুকে। সাইফ নেহালকে ধরতে গেলে ওর হাতেও গুলি লাগে। আবার নেহালের বুকে আরো 3টা গুলি করে নাজমুল। ও মাই ভাই, মাই সান, যাও, জীবনে তো আর ভালোবাসা পেলে না, ওপরে গিয়ে তোমার মা আর বোনের থেকে নিয়ে নিও। সো স্যার। নেহালের চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে নেহালের মাথাটা ও চোখ বোঝা অবস্থাতে সে ঢলে পড়ল। ভাই, ভাই। টাটা মাই সান।